হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের এবিটি যে টেস্ট পেপার আমরা রেগুলার সলভ করে থাকি তার 698 নম্বর পেজ। পুরো কমপ্লিট পেজটাই আমরা এই ভিডিওতে কভার করব। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেনের যে ডিটেলস, ঠিক আছে, সলিউশন আমি তোমাদের দিচ্ছি। প্রত্যেকটা জিনিসকে বোঝো, ঠিক আছে। জরুরি নয় যে তুমি এর আগে কতটা কি বুঝেছো বা তোমার কোনো পার্ট ছেড়ে রয়েছে, সেই জিনিসগুলো ক্লিয়ার নেই, অথবা তোমার টেস্টের রেজাল্ট তুলনামূলক ভালো হয়নি, সবকিছু ভুলে যাও। যে ক্লাসটা হচ্ছে শুধু সেটা দিকে মন দিয়ে ভালো করে অঙ্কগুলো বোঝো। এখান থেকেও কিছু না কিছু এক্সামে কিন্তু কমন তুমি পাবেই পাবে। অর্থাৎ টেস্ট পেপারের পেজ যদি তুমি সলভ করো তা তোমার যে কনফিডেন্স যেটা বাড়বেই, তো সেটা যেমন ইমপ্রুভ করবে, এবং সেক্ষেত্রে তুমি যখন পেজটাকে সলভ করছো তোমার কিছু না কিছু কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে পাবেই পাবে। তো প্রত্যেকটা পেজের গুরুত্ব রয়েছে, বাট তবুও আমি কিছু সিলেক্টেড পেজ করে দিয়েছি যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। যে কোশ্চেনগুলো মানে এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ওই পেজগুলো থেকে কিন্তু আমরা সেগুলোকে পেতে পারি। তো সেই রকম কিছু সিলেক্টেড পেজ ফিজিক্স, বায়োলজি এবং ম্যাথের ক্ষেত্রে আমি এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচ এর প্রত্যেকটা সেকশন মানে প্রত্যেকটা টপিকস কিন্তু আমি ওখানে বলে দিয়েছি, সেপারেট একটা ভিডিও করে দিয়েছি। তো ভিডিওটা যদি এখনো পর্যন্ত কেউ না দেখে থাকো তাহলে উপরে লিংক দিয়ে দিচ্ছি আই বাটনে, তো সেখানে প্রেস করো, অথবা তোমরা ডেসক্রিপশনে যাও, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তো ওই পেজগুলোকে তোমরা নোট ডাউন করে নাও, নিয়ে ফটাফট প্র্যাকটিস শুরু করো। অ্যাটলিস্ট আর যাই হোক ওই 7-8খানা করে যে পেজ আমি সিলেক্ট করে দিয়েছি ওই সিলেক্টেড পেজগুলোকে তোমরা কিন্তু এই কদিন ভালো করে প্র্যাকটিস করো। এবং আগামীকালই কিন্তু তোমাদের জন্য সাজেশন চলে আসবে ম্যাথের। তো আজকের সাজেশনটা হাতে পেয়ে যাওয়ার পরে সেই সাজেশনের উপর বেস করেও কিন্তু আমাদের চ্যানেলে পুরো থরলি ডিটেলস একদম পুরো সলিউশন দেওয়া হবে। তো আপাতত সমস্ত কিছু যে অন্য কিছু করতে চাইছো না টেস্ট পেপার আছে তাকে বলবো এই কোশ্চেনগুলোকে কিন্তু অবশ্যই সলভ করো। 3-4খানা টেস্ট পেপার এবং গত 5-6 বছরের প্রিভিয়াস ইয়ার্স ঘেটে তোমাদের জন্য সাজেশনটা বানানো হয়েছে। তো সেই জন্যই বলবো প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু তোমরা কিন্তু সমান গুরুত্ব দেবে। কোনো সিঙ্গেল কোশ্চেন কিন্তু তোমরা মিস করবে না, তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে কিন্তু তোমরা সব থেকে বড় আফসোসটাই কিন্তু করবে। তো যার জন্য বলবো যারা এখনো পর্যন্ত সাজেশন নেওয়ার জন্য গ্রুপে যুক্ত হওনি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, ফটাফট যাও গ্রুপে চলে যাও, পিন করে দেওয়া আছে লিঙ্কে, সেই লিঙ্কে টাচ করো এবং গ্রুপে গিয়ে জয়েন করো, ঠিক আছে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের যে ক্লাস সেটা আমরা স্টার্ট করে দিই। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের জন্য কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো এই পেজে যেটা রয়েছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR/25 হবে। তো সেক্ষেত্রে মূলধনের পরিমাণ কত, ঠিক আছে। দেখো 8% হারে n বছরে, আচ্ছা যদি মূলধন x হয়ে থাকে, ধরো মূলধন x, তার মানে x টাকা n বছরে সরল সুদের হার আর কত হবে, এটা হচ্ছে তার সুদ। আর সেই সুদটার পরিমাণ কত বলে দিচ্ছে না PNR/25। দুই থেকে দেখো n ক্যান্সেল হলো, আর ক্যান্সেল হলো, আর 25 আর 100 কাটলে কত আছে 4, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম দেখো 4p। তো এটাই আমাদের উত্তর, অর্থাৎ মূলধনের পরিমাণ আমরা পেয়ে গেলাম কি 4p টাকা। পরের কোশ্চেন দেখো x² - 3x + k = 0, সরি 10, সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি -2 হয় তাহলে k এর মান কত। আচ্ছা বীজদ্বয়ের গুণফল, তো একটা বীজ যদি আলফা বলি আরেকটা বীজ আমাদের কি হবে বিটা, হ্যাঁ কিনা। এখন সমীকরণ বীজদ্বয়ের গুণফল বলে দিচ্ছে -2। এখন একটা বীজ যদি আলফা হয় আরেকটা বীজ কি হয় বিটা হয়, তাহলে দুটো বীজের গুণফল আমাদের কি হয় c/a হয়। তো c মানে এখানে কি k প্লাস k, আর a মানে কত 1। তো আলফা গুণ বিটার মান কত বলে দিচ্ছে -2, দুটো বীজের গুণফল -2, সেটা সমান কি k/1 মানে k, তারপরে k এর ভ্যালু কত আছে -2, ব্যাস এটাই উত্তর। নেক্সট, এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, ঠিক আছে, অ্যাঙ্গেল ওএবি, দেখো একটা বৃত্ত এঁকে নিই ফার্স্ট, ঠিক আছে। এখন ওএবি বলেছে 50, ওটা ধরো কেন্দ্র। আচ্ছা আরেকটা জিনিস কি বলছে দেখো, ও হচ্ছে পরিকেন্দ্র, তাহলে একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম, একটা ত্রিভুজ আঁকলাম, এটা ধরো এ, এটা বি সি, দেখো ও হচ্ছে তার পরিকেন্দ্র, সব ঠিকঠাক রয়েছে একদম ক্লিয়ার। আচ্ছা অ্যাঙ্গেল ও এ বি, দেখো ও এ বি, তো এই অ্যাঙ্গেলটা যেটা আছে ও এ বি, সরি এটা ও এ বি, আচ্ছা ও এ বি, এই যে অ্যাঙ্গেলটা সেটা বলে দিয়েছে কত 50, ঠিক আছে। আরেকটা জিনিস আছে অ্যাঙ্গেল এসিবি, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। তো কি করে করতে পারি আমরা,
দেখো অ্যাঙ্গেল ও এও বি এর ক্ষেত্রে যদি ত্রিভুজ এও বি এর ক্ষেত্রে দেখি, আমরা এটা বলতে পারি যে ও এ সমান ও বি, অর্থাৎ এইটা, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এ যদি আমরা বলি 50, তাহলে অ্যাঙ্গেল বি ও 50। কেন? কারণ ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো সমান বাহু তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করে। আচ্ছা, আরেকটা জিনিস কি, আমরা একটা উপপাদ্য করেছিলাম যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি আমরা বের করতে পারি, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি এর মানটাকে যদি বের করতে পারি, তাকে অর্ধেক করে দেবো, দিলে অ্যাঙ্গেল আমরা এসিবি পেয়ে যাবো। তাহলে এটা কি করে পাবো? তো এটা পাওয়ার জন্য আমরা কি করবো, 180 থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করে দেবো, অর্থাৎ দুটো 50 যোগ করে বিয়োগ করে দেবো। তাহলে কত আসবে এখান থেকে? না 80 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এসিবি কত হবে? আমরা এক্ষুনি কি বললাম না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা এওবি কে অর্ধেক করে দিলেই আমরা কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এসিবির মান, সরি পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল এসিবির মানটা পেয়ে যাব, অর্থাৎ 40 ডিগ্রি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো চলে আসছে, দুটো ঘনকের আয়তনের অনুপাত 1:27। তা আয়তন অনুপাত 1:27, ঘনক দুটো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দুটো ঘনক, একটার বাহু ধরো এ আর একটার বাহু ধরো বি, তো তাদের আয়তন করতে গেলে আমরা এ কিউব করবো আর এখানে বি কিউব করবো, সেটাই বলে দিয়েছে দেখো 1:27। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বাই বি সমান 1/3, মানে কিউব রুট করলে এদিকে নিয়ে গেলে বর্গমূল করলাম, ঠিক আছে, ঘনমূল করলাম। ঠিক আছে, কি করলাম দেখো, জাস্ট ঘনমূল করলাম। এটাকে যদি আমরা করি, আমি লিখ করে দেখে দিচ্ছি, তো করলে কি পাবো, 1-এর ঘনমূল করলে 1 পাবো, আর 27-এর ঘনমূল করলে আমরা পাবো 3। তাহলে এইচ টু বি আমরা পেয়ে গেলাম 1:3। তো আমাদের বলেছে দুটো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা কত আসবে, 6a², আর এটা আসবে কি 6b², সমগ্রতলের ক্ষেত্রফল আসবে। তাহলে 6 × a² মানে 1² is to 6 × b² মানে 3²। অর্থাৎ এখান থেকে 6 আর এখান থেকে 3² তাই তো, সরি 6 আর 6 তো প্রথমে এলিমিনেট করে দাও। তাহলে এখান থেকে দেখো a আসছে মানে 1² মানে 1 আসছে, ঠিক আছে 1 আসছে, আর এখান থেকে আসছে তোমার দেখো 3² মানে আসছে 9। তাহলে 1:9 হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন বলছে দেখো 3, 14, 18, 25, 7, 9 এর মধ্যমা। এখন দেখো মধ্যমা করতে গেলে প্রথম কাজ হবে তোমাকে সিকোয়েন্সটাকে একদম ছোট থেকে বড়তে সাজানো, অর্থাৎ ক্রমবর্ধমান বৃদ্ধিতে সাজানো, ঠিক আছে, অর্থাৎ আরেকটা যদি বলতে যাই ঊর্ধ্বক্রমে সাজানো। তো সব থেকে প্রথম কি আসবে, 3 আসবে, 5 আসবে, 7, 9, তারপরে কোনটা আসবে, তারপর আসবে দেখো 14, তারপরে 18, তারপরে 20, তারপর 25। তারপর মিলেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মিলেছে। এবার দেখো যেহেতু 8 অর্থাৎ n সমান এখানে 8, তো nটা কি যুগ্ম, আর যুগ্ম যদি হয় তাহলে কি হয়, অযুগ্ম হলে তো মাঝখানের পথটা আমরা নিয়ে নিতাম, ঠিক আছে। n যখন যুগ্ম তখন n/2 তম পথ, তো n/2 আর n/2 + 1 এই দুটো পথ কিন্তু আমাদের আসবে মধ্যমা শ্রেণী, ঠিক আছে, তার মধ্যমা পদ। তাহলে 8/2 করা মানে 4 পাবো, আর এখানে 4 যোগ 1 করলে আমরা পাবো 5। তাহলে 4 আর 5, অর্থাৎ এই পদটা আর এই পদটা যোগ করতে হবে, অর্থাৎ 9 + 14 করবো, করে তাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে। 14 আর 9 কত হবে 23, আর 23কে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হবে তোমার 11.5, ঠিক আছে। তো অপশন ডি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসছো, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দেখো পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি আর সুদে n বছরের সমল চক্রবৃদ্ধি p + 1 কি হবে, তো 1 কি হয় ওখানটায় 1/100 ই হবে, এই যে ড্যাশটা জায়গায় কি হবে 100, ঠিক আছে, 100⁻²n হবে। 6 মাস অন্তর দেয়, তো এখানে তো r এর মান অল টাইম 100 থাকবে, 2r আছে, তো r সরি এক সেকেন্ড এখানে একটু গন্ডগোল হবে, এখানে r এর জায়গায় তো 2r% হারে আছে, 2r%, তার বার্ষিক 2বার দিচ্ছে, তাই 2r%, ওটাকে 2 দিয়ে ডিভাইড হয়ে গেলে rই হবে, ঠিক আছে, rই হবে। তো r/100, তো তলায় ওখানে কিন্তু 100ই হবে, বুঝতে পারছো কি, অ্যাকচুয়ালি ফর্মুলা কি হয়, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n হয়। এখন p এর মান তো যা আছে তাই আছে, 6 মাস অন্তর দেয় মানে বছরে কবার দেবে, 2বার দেবে, তাহলে n এর জায়গায় পাওয়ারটায় এটা কিন্তু 2বার দেবে, মানে কি এটা 2n হয়ে যাচ্ছে এই হিসেবে। আর 2r% যেহেতু বছরে 2বার দেয়, তো 2r% কি পুরোটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক কিস্তিতে সুদ পাবে কত r% করে, ঠিক আছে। তো r/100, তলায় 100, যদি এখানে r থাকতো তাহলে r/2 হতো, এখানে যদি r থাকতো তাহলে এখানে r/2 হতো, তখন এটা 100টা 200 হয়ে যেত। তো খেয়াল রেখো, ঠিক আছে। তো আপাতত আমাদের উত্তর কিন্তু এইটা 100 হচ্ছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো a/2 দেওয়া আছে, b/5 দেওয়া আছে, c/8 দেওয়া আছে। তো বলেছে b সমান 20%, c এর a সমান 50, আচ্ছা a এর 50%, তো ভালো কথা।
দেখো অনুপাত যেটা দিয়ে আছে আমরা এটা লিখতে পারি a/2 সমান b/5 সমান c/8, এটা লিখতে পারি। এখন বলছে a এর 50%। আচ্ছা a এর 50% মানে কি? দেখো এখানে a/2 আছে, তাহলে আমরা যদি লিখি, এখানে যদি লিখি, দেখো কিভাবে লিখছি, প্রথমত b এর 20%, দেখো b এর 20%, তো যাই হোক এটা আপাতত থাক। এখন আমরা লিখে দেখো a এর 50% মানে কত, a গুণ 50% মানে 1/2, ঠিক আছে, সমান। আচ্ছা বি এর ক্ষেত্রে কি লিখছি, দেখো বি এর 20%, তার মানে কি আসবে, বি বি এর 20% মানে 20% মানে কত, 1/5, তাহলে বি গুণ 1/5 সমান। আচ্ছা সি এর ক্ষেত্রে কি, সি এর ক্ষেত্রে -%, তো সি এর ক্ষেত্রে দেখো এখানে সি এর তলায় দেখো সবটা মিলে গেছে, এর তলায় 2, বি এর তলায় 5, সির তলায় 8। এখন প্রশ্ন আসছে, তো সি এর তলায় 8 করতে গেলে আমাকে এখানে কত পার্সেন্ট করতে হবে, তো সি এর তলায় কত পার্সেন্ট দিতে হবে, মানে সি এর সঙ্গে কত গুণ করলে, দেখো সি এর সঙ্গে এখানে কত গুণ করলে এখানে আমার সেম হবে। তো এখানে 8 আছে, তো এখানে 8 বানানোর জন্য 1/8 করতে হবে, মানে এখানে সির সঙ্গে 1/8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? আর 1/8 মানে কত পার্সেন্ট হয়, 1/8 মানে দেখো এখান থেকে কাটলে কত আসছে, 4 দিয়ে কাটো 2, এখানে কাটো 25, তারপর 25/2, তার মানে তোমার আসছে কত, 12.5%, ঠিক আছে, অর্থাৎ 12.5%। বুঝে গেছে? এই অঙ্কটা অনেকে কিন্তু প্রবলেম হয়, তো দেখে নাও সলিউশনটা। এরপর দেখো 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণ কত, তো সম্পূরক কোণ মানে যোগ করলে 180 হয়, তাহলে পাই থেকে 3π/8 কিন্তু আমাদের মাইনাস করতে হবে, অর্থাৎ উত্তর চলে আসবে 5π/8 রেডিয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। বলছে দেখো a + b 90 ডিগ্রি, tan a সমান 3/4, cot b কত? তো এটা পরস্পর পূরক কোণ হয়ে আছে, তো tan a যদি 3/4 হয়, তাহলে এখান থেকে আমাদের cot b বের করতে গেলে কি করতে হবে, আমরা cot b টাকে লিখতে পারি, দেখো cot b টাকে লিখতে পারি যে cot 90 সরি tan 90 ডিগ্রি মাইনাস এ, tan 90 মাইনাস এ, এটা লিখতে পারি, tan 90 মাইনাস এ মানে cot b। ঠিক আছে, এক সেকেন্ড, cot b আছে, আচ্ছা দাও cot থাক, b টাকে লিখছি 90 মাইনাস এ, তারপরে ঠিক আছে, কারণ দেখো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে b সমান 90 মাইনাস a, তো সেটাকে জাস্ট বসিয়ে দিয়েছি b জায়গায়, তাহলে cot 90 মাইনাস a মানে কি, tan a। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট লিখতে চাইছিলাম, যাই হোক। তো tan এর মান কত, 3/4, তোমরা cot b এর মানও 3/4। বোঝা গেছে? নেক্সট চলে আসছে দেখো 5 থেকে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক হয়? ঠিক আছে, তো আমি এই কোশ্চেন আগের দিনও দেখিয়েছিলাম একটা সেটে, তো এখানে 4টে হয়। 4টে কেন, কারণ দুটো সাধারণ স্পর্শক হয়, দুটো সরল সাধারণ স্পর্শক হয়, ঠিক আছে, আর দুটো হয় তির্যক সাধারণ স্পর্শক, তো একটু খেয়াল রাখো এটা। ঠিক আছে, নেক্সট যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মান হলো ড্যাশ প্রবণতার, তো এটা আমরা করে করে একদম মুখস্থ হয়ে গেছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, একটি ব্যবসায়ী রাজু আসিফের মূলধনের অনুপাত 5:4, রাজুর মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা, তো যার অনুপাত যেমন হয় তার ভাগটাও তো তেমনই পাবে, মূলধন হবে যা, লাভের অনুপাতও তাই হবে, এবং লাভের সঙ্গে সেই টাকাটা কিন্তু সেইভাবে বন্টন হবে। এখন 5, দেখো রাজু বলছে 80 টাকা পায়, তো রাজু যদি 80 টাকা পায় মানে 5-এর মান নিশ্চয়ই 80, অর্থাৎ এখানে কত গুণ করা হয়েছে, 16 গুণ করা হয়েছে, ঠিক কিনা, 16 গুণ করা হয়েছে। আর এখানে দেখো তাহলে নিশ্চয়ই এর সঙ্গে 16 গুণ করে একে কত পেতে হবে, 64 টাকা পেতে হবে, বাট এখানে দিয়েছে দেখো আসিফ পাই 100 টাকা, তার মানে এটা ফলস, মিথ্যা আছে। ঠিক আছে, নেক্সট এক্স প্রপোর্শনাল জেড আছে, তো এক্স প্রপোর্শনাল জেড মানে কি, এক্স সমান k1 জেড, ওয়াই প্রপোর্শনাল জেড আছে, তো ওয়াইটাকে লিখতে পারি কি, যে ওয়াই সমান k2 জেড। এখন যদি আমরা এক্স ওয়াই গুণ করে দিই, তার মানে কি আসবে, k1 k2 জেড স্কোয়ার, হ্যাঁ কিনা, k1 k2 জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এক্স ওয়াই সমান k1 k2 টাকে লিখতে পারি যে শুধু k, ঠিক আছে, জেড স্কোয়ার, আর কেটা কি একটা, এগুলো তো তোমরা যা লেখা লিখছো, কি একটি অশূন্য ভেদ ধ্রুবক, এগুলো যা লেখার পাশে তোমরা লিখতে জানো সেগুলো লিখবে, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই প্রপোর্শনাল জেড স্কোয়ার, বাট এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, এক্স ওয়াই প্রপোর্শনাল জেড, তার মানে স্টেটমেন্টটা কি, মিথ্যা, এখানে জেড স্কোয়ার হবে, ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি হচ্ছে বৃত্তের ব্যাস, অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসির মান কত হবে, 40 ডিগ্রি। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ধরো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, যেখানে কি এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তার মানে কি ছবিটা এরকম আসছে মোটামুটি, এ বি সি ডি, এটা হচ্ছে কেন্দ্র। এক সেকেন্ড, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, একটু ভুল আঁকলাম, এখানে এ দাও, এটা বি দাও, এটা সি দাও, এটা ডি দাও।
এডিসি দেখো, এডিসি বলছে 120। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়। অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে কি হয়? সেটা কিন্তু আবার 90 ডিগ্রি হয়, সেটাও কিন্তু খেয়াল রাখবে। কিন্তু এখানে যদি অর্ধবৃত্তস্থ কোণ নেই, যাই হোক, তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পর্ক অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই কোণটা বলছে দেখো 40 ডিগ্রি। এটা ঠিক কিনা আগে আমাদের যাচাই করতে হবে। প্রশ্ন হচ্ছে যখনই আমরা এটা টানলাম তখন দেখো এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল, তার মানে এটা আমরা 90 ডিগ্রি বলতে পারি। এই কোণটা কত আমরা বলতে পারি? 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ওটা যদি 90 ডিগ্রি, আমি কালারটা একটু চেঞ্জ করে রাখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এইটাকে আমরা বলতে পারি 90 ডিগ্রি, এই কোণটা। আচ্ছা এইটা যদি 90 হয়, আচ্ছা এইখানে দেখো 120 আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, প্রথম কথা ভালো করে জিনিসটা দেখো, অ্যাঙ্গেল এবিসি দেখো এবিসি এই যে কোণটা অ্যাঙ্গেল এবিসি লিখছি দেখো, অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি এটা সমান আমরা কত বলতে পারি? 180 ডিগ্রি বলতে পারি। কেন দেখো ভালো লক্ষ্য করো, এবিসি মানে কোনটা? এই দিকের কোনটা, আর অ্যাঙ্গেল এডিসি সেটা মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সহজেই আমরা বলতে পারি যে এক্ষেত্রে অ্যাঙ্গেল এবিসি সমান কত চলে আসবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, কারণ আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, আর দুটো যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে একটা 120 বলা আছে, তাহলে আরেকটা কত আসবে? 60 ডিগ্রি আসবে। তাহলে অ্যাঙ্গেল এবিসি আমরা 60 পেয়ে গেলাম। তাহলে আমাদের দরকার কি? অ্যাঙ্গেল সিএবি। তাহলে অ্যাঙ্গেল সিএবি পেতে গেলে আমরা কি করব? এটা একটা ত্রিভুজ ভাবো, ভালো করে দেখো, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দুটো কোণের মান আমরা জানি, একটা সি কোণের মান জানি, একটা বি কোণের মান জানি। এই কোণটাকে পেতে হবে আমাদের, তাই তো? তাহলে আমরা কি করবো? 180 থেকে এই দুটো যোগফলকে বিয়োগ করে দেবো। একটার মান কত? 90, আর একটা মান কত বেরোলো? 60 বেরোলো। তাহলে 180 মাইনাস 150 তো কত আসছে? 30 আসছে। বাট ওখানে কত দিয়েছে? ওখানে দিয়েছে 40। তার মানে স্টেটমেন্টটা কি? মিথ্যা। ঠিক আছে, স্টেটমেন্টে যেটা আছে এটা কিন্তু মিথ্যা হবে। বুঝে গেছে? এটা হবে মিথ্যা। নেক্সট, একটা খুঁটির ছায়া দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:√3। একটা খুঁটি, এটা দৈর্ঘ্য 3, এটা ধরো √3 তার ছায়া। তো উন্নতি কোণ বলছে 30 ডিগ্রি। দেখি সত্য কিনা হয়। তাহলে লম্ব বাই ভূমি যদি করি, তাহলে 3/√3 সমান tan থিটা। আমরা থিটার মানটাকে বের করবো। যদি 30 হয় তাহলে সত্য, যদি থিটার মান 30 না হয় তাহলে মিথ্যা। তার জন্য আমরা কি করবো? করণ নিরসন করবো। তাহলে এখানে √3 দিয়ে গুণ করছি, আর নিচে √3 দিয়ে গুণ করা মানে এখানে এটা হয়ে যাচ্ছে 3 কেটে গেল। তা √3 tan কত মান √3 হয়? না tan 60 মান √3 হয়। অর্থাৎ এখান থেকে আসবে থিটার মান কত ডিগ্রি? না থিটা হচ্ছে 60 ডিগ্রি, বাট এখানে দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তার মানে এটাও কিন্তু মিথ্যা। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট, একটা লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর উচ্চতা দেওয়া আছে। দেখো আয়তন সমান, লম্ববৃত্তাকার চোঙ তার আয়তন কত আসবে? পাই r²h। তার আয়তন দেখো, শঙ্কু লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা ও আয়তন সমান। আচ্ছা এক সেকেন্ড, শঙ্কুর উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর উচ্চতা মানে দুজনের ক্ষেত্রে h। ঠিক আছে, শঙ্কুর ক্ষেত্রে আয়তন কি আসবে? 1/3 পাই r²। তো এখানে দুজনের ব্যাসার্ধ অনুপাত করতে বলেছে, তাই এটা r1 ভাবছি, এটা r2 ভাবছি। পাই 1/3 পাই r²h। তো দুজনের ক্ষেত্রে যেহেতু উচ্চতা সমান, তাই আমরা দুটোর ক্ষেত্রে h লিখলাম, আর ব্যাসার্ধ যেহেতু আলাদা তাই জন্য ব্যাসার্ধ একটা r1 নিলাম, এটা r2 নিলাম। তো h এলিমিনেট করে দাও। ঠিক আছে, পাইকে এলিমিনেট করে দাও। তারপরে থাকছে কি? দেখো r1² বাই r2² সমান এখান থেকে আসবে 1/3। তাহলে r1 বাই r2 হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1/3। তাহলে r1 বাই r2 সমান লিখতে পারি 1/√3। তার মধ্যে বলছে তাদের ব্যাসার্ধ অনুপাত 1:√3। তাহলে আমাদের এখানে কিন্তু দিয়েছে √3:1। তাহলে প্রথমটার ক্ষেত্রে 1, তারপরটার ক্ষেত্রে √3। তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। এই যে স্টেটমেন্টটা সেটা কিন্তু মিথ্যা। বুঝতেই পারছো, ম্যাক্সিমাম কিন্তু উত্তর এই সেটটা কিন্তু মিথ্যা আসছে। নেক্সট, এই যে সেটটা দিয়েছে এই তথ্যের সংখ্যাগুলো মান 8 বলেছে। তো দেখে নি 8 কিনা সংখ্যার মান সব থেকে বেশি বার কোনটা আছে? দেখো 3 দেখো আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বার হয়েছে, একবার, দুবার, 3 বার। 3 দেখো সব থেকে বেশি বার হয়েছে, তো সংখ্যাগুলোর মান কি? এখানে 3, বাট এখানে দিয়েছে 8। তার মানে স্টেটমেন্টটা কি? মিথ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো দেখো চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আসল বের করতে হবে। তো পি 1 প্লাস r বাই 100। তো 5/100 করা মানে কি? 1/20। আমরা তো ডাইরেক্ট 1/20 লিখতে পারি, কাটাকাটি মনে মনে করে নিলাম। ঠিক আছে, 2 বছরের, দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 615। তার মানে কি? পি মাইনাস করতে হবে আমাকে, আসলটা মাইনাস করলে তবে না সুদটা বেরোবে। তো এখান থেকে আমরা যদি পি কমন নিয়ে নিই, কি পাবো? দেখো এখান থেকে 21/20, আর 21 স্কোয়ার করলে আসবে কত? 441, আর এখান থেকে আসবে 400, মাইনাস এখানে 1,
তো যতটা ক্যালকুলেশন তোমরা শর্টে করতে পারো করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, 441 থেকে 400 বিয়োগ করলে কত আসবে? 41, আর নিচে 400, আর এখান থেকে আসছে কত? 615, ঠিক আছে। তো আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে? দেখো 41 1 আর 205 আসছে, তাহলে 15, আর পি সমান আসছে 15 4 60 আর 2 শূন্য। তো এটাই হয়ে যাবে আমাদের আসল, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3 8 5, 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত? ঠিক আছে। তো 60 প্রথম আর তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা কম হলে, তাহলে প্রথম আর তৃতীয় ব্যক্তি কি 3 আর 5 এর গ্যাপ কত? 2, তো 2 এর মান বলে দিচ্ছে 60, তো 1 এর মান কত? 30, ঠিক আছে, 1 এর মান 30। তাহলে আমাদের টোটাল লাভ কত বের করতে বলেছে? তাহলে 3 যোগ 8 যোগ 5। এই কোশ্চেন বহুতবার রিপিট করা হয়েছে আমাদের। 8 আর 5 এ 3 8 11, 5 এ 16, তাহলে 1 এর ভ্যালু যদি 30 হয় তাহলে 16 এর ভ্যালু কত হবে? 16 এর ভ্যালু হবে 16 গুণ 30, তার মানে 480 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স আর জেড স্কোয়ার প্রপোর্শনাল এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্রপোর্শনাল যেটা ওয়াই স্কোয়ার আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে কে ওয়াই স্কোয়ার সমান দিয়ে ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি, এক সেকেন্ড, সমান কে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আছে ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, তো ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল জেড এক্স, তো ওখান থেকে অন্য একটা ধ্রুবক নিতে পারি, তার মানে ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি এটা কে ওয়ান নাও, এটা নাও কে টু জেড এক্স, আর জেড স্কোয়ার যেটা আছে সেখান থেকে আমরা লিখতে পারি কে থ্রি এক্স ওয়াই। আর তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, যদি তিনটাকে গুণ করি তাহলে কি পাবো? আচ্ছা, এগুলো তো লিখে নিচ্ছ যে কি ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক যেখানে কে টু নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এরকম ভাবে লিখে নিচ্ছ যা লেখার। তাহলে এখান থেকে দেখো আমাদের ওয়াই স্কোয়ার কে ওয়ান কে টু কে থ্রি গুণ করলে কি হবে সেটাকে আমরা শুধু কে দিয়ে বোঝাচ্ছি, আর এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড এক্স, আর এখানে এক্স ওয়াই। তো ওয়াই স্কোয়ার কে ক্যান্সেল করে দিচ্ছি। দেখো জেড এক্স আর এক্স গুণ করে কি হবে? দেখো এক্স স্কোয়ার, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা জেড এর সঙ্গে দেখো একটা জেড এর সঙ্গে এখানে একটা জেড কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে কি জেড সমান কে ওয়াই, ঠিক আছে, জেড সমান কে ওয়াই পড়ে আছে। তো আমাদের কি করতে হবে? তাহলে এখান থেকে দেখো ওয়াই জেড ওয়াই স্কোয়ার কেটে যায়, এখান থেকে এক্স ওয়াই জেড এক্স, ঠিক আছে, এখান থেকে কে ওয়াই এক্স স্কোয়ার। এক সেকেন্ড, এখানে কোশ্চেনটা আপনার মিস্টেক আছে, কোশ্চেন একটা মিস্টেক আছে। দেখো এখানে ওয়াই স্কোয়ার নয়, এটা একটু কোশ্চেনটা কারেকশন করে নাও, এটা হবে এখানে কিন্তু এটা ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড, ঠিক আছে। আমি একটু কারেকশন করে দিচ্ছি, এখানে এটা হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড। দেখো দুটো ওয়াই, এখান থেকে ওয়াই কেটে যাচ্ছে, গিয়ে ওয়াই স্কোয়ার কাটলো, আর জেড জেড গুণ করে জেড স্কোয়ারটা পুরোপুরি কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কি? পড়ে থাকছে যে কে সমান, পড়ে থাকছে কে সমান 1, ঠিক আছে, পড়ে থাকছে কে সমান 1, ক্লিয়ার। তো এটাই আমাদের দেখো ভেদ ধ্রুবক তিনটে গুণফল নির্ণয় করতে বলেছে। তো ভেদ ধ্রুবক তিনটের গুণফল পেয়ে গেলাম, অর্থাৎ কে ওয়ান কে টু কে থ্রি কে আমরা কি কে দিয়ে ইন্ডিকেট করছি, ঠিক আছে, কে ওয়ান কে টু আর কে থ্রি কে আমরা কে দিয়ে ইন্ডিকেট করছি, আর তার ভেদ ধ্রুবক তিনটের গুণফল আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তো এটাই আমাদের উত্তর। নেক্সট, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মান নির্ণয় করো, ঠিক আছে। তো খুব ভালো কথা, এখান থেকে দেখো আলফা প্লাস বিটা সমান চলে আসবে কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 8 বাই 1, তার মানে মাইনাস 8। আচ্ছা, আলফা গুণ বিটা সমান কি আসবে? সি বাই এ, তার মানে 2 বাই 1, তার মানে 2। এবারে আমাদের করতে হবে কি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আচ্ছা, 1 বাই আলফা 1 বাই বিটার মান বের করবো, খুব ভালো কথা, কিভাবে করবো? সব নিয়ে নেবো এখান থেকে আলফা বিটা, উপরে তৈরি হবে কি আলফা প্লাস বিটা, আলফা বিটার মান আমরা জানি -8, আলফা বিটার মান 2, তো উত্তর হয়ে গেল -4। নেক্সট, একটা গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়েছে। একটা গোলকের ব্যাসার্ধ দেখো ছিল ধরে নাও 100 একক, তো 50% বৃদ্ধি করা হয়েছে, তো হয়ে যাচ্ছে কত? 150। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? তো বক্রতলের ক্ষেত্রফল কি হয় এখানে? 4 পাই আর স্কোয়ার 100 স্কোয়ার, ঠিক আছে। তো কত বাড়ছে? তো এর পরেরটা যেটা আসবে সেটা কত হবে? এইটার ক্ষেত্রে আসবে কত? এটা তো এইটা এলো, আর এই বড়টার জন্য আসবে কি 4 পাই 150 এর স্কোয়ার। তো পরিবর্তন কত আসছে? দেখো প্রথমত আমরা কাটাকাটি করে এখানে একটু ছোট করে দিই, যেহেতু অনুপাতের ব্যাপার সেই কাটাকাটি হবে। তাহলে 150 গুণ 150 শতকরা কত বৃদ্ধি পাচ্ছে বলেছে, ঠিক আছে। দেখো নিচে 100 গুণ 100,
ঠিক আছে। তো আমরা যদি কাটাকাটি করি এখান থেকে দেখো এই যেটা পার্সেন্টেজটা যেটা বাড়ছে 150 স্কোয়ার। আচ্ছা একটু আমরা এখান থেকে সলভ করে নিই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। দেখো এখান থেকে একটু সলভ করি। 150 স্কোয়ার মানে কত? 2 2 5 আর দুটো শূন্য। 100 স্কোয়ার কত? 10,000। তাহলে কত বাড়লো আগের তুলনায়? 2,500 বেড়েছে। যেটা বাড়ে সেটা সবসময় আমাদের কি করতে হয়, অ্যাকচুয়ালের উপর দেখতে হয়। শতকরা বলেছে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করো, ব্যাস ক্যালকুলেশন করে এখান থেকে দেখতেই পাচ্ছ কত হচ্ছে না 25%। ঠিক আছে, 25%। বুঝা গেছে? আচ্ছা, তো নেক্সট কোশ্চেন চলে আসছি। দেখো আচ্ছা 25% বাড়ছে, তার মানে আমরা 100 হিসাবে ধরেছি, তার মানে 100 প্লাস 25 তার মানে হচ্ছে কত? 125%। ক্লিয়ার? এটা তো বাড়ছে। ওকে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? তো কি হবে? পাই 3r স্কোয়ার ইন্টু এইচ। তো এখানে কত অনুপাত থেকে 2h ভাববো, ইস টু আরেকটা কি পাই 4r স্কোয়ার, তাই তো? 4r স্কোয়ার। আচ্ছা ব্র্যাকেটে দাও এটা হোল স্কোয়ার, পাই r স্কোয়ার, এখানে 3r এর হোল স্কোয়ার দাও। আর h মানে কি হবে এখানে? 3h। দেখো পাই পাই ক্যান্সেল হলো, এইচ এইচ ক্যান্সেল হলো, এখানে আসছে 9r স্কোয়ার, এখানে আসছে আচ্ছা 2 মাল্টিপ্লাই হয়ে আছে, এখানে আসছে 16r স্কোয়ার। ঠিক আছে, 16r স্কোয়ার। আর এখান থেকে আসছে তোমার 3। তো যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে 8 আসছে আর এখান থেকে 3 দিয়ে কাটো 3 আসছে, তখন r স্কোয়ার কেটে গেল 3:8। ঠিক আছে, এটাই আমাদের আনসার, তাই তো? 3 9 3 3 9 9r স্কোয়ার 2h। ও আচ্ছা এখানে 2 পড়ে আছে, না 2 পড়ে আছে দেখো, 2h এখানে 3h। হ্যাঁ, তাহলে 9 2 18 আসছে, এখানে 8 18 r স্কোয়ার। আর এখানে হচ্ছে তোমার এক সেকেন্ড, ও আচ্ছা লম্ববৃত্তাকার সংখ্যা আছে, তাহলে 1/3 হবে। 1/3 একটা করে বাদ পড়ে গেছে এখানে 1/3। তাহলে আচ্ছা এখানে 1 3 দিয়ে দিলাম, এখানে কোনাকুনি গুণ করলে 9:8। ঠিক আছে, 9:8 উত্তর। নেক্সট দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট জ্যা, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্তদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটো সমান বৃত্ত, দুটো বৃত্ত, ঠিক আছে, তো পরস্পরকে ছেদ করেছে। তো এইটাও 10 সেমি আর এইটাও 10 সেমি। ঠিক আছে, দুজনের ব্যাসার্ধ 10 সেমি, দুটো সমানবৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের যে সাধারণ জ্যা আছে তাদের দৈর্ঘ্য 12, অর্থাৎ এইটা হচ্ছে কত? 12 সেমি। এই যে জ্যাটা দৈর্ঘ্য সেটা হচ্ছে কত? 12। ক্লিয়ার? তা আমাদের কি বলেছে? বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যে দূরত্ব বের করো। আচ্ছা আমি একটু নাম দিয়ে দিই ফার্স্ট, এটা ধরো পি দিলাম, এটা কিউ দিলাম। ঠিক আছে, এই যে জ্যা এখানে সি, এখানে ছেদ করছে এটা ডি বিন্দু দিলাম। আচ্ছা এখান থেকে একটা যুক্ত করে দিলাম সি বিন্দুতে, পি থেকে সি যুক্ত করলাম। আচ্ছা আমি যদি বলি সিও, এটা হচ্ছে কেন্দ্রটা ও, ঠিক আছে ও, যদি বলি সিও এটা সমান কত? বলবো হাফ অফ সিডি, হ্যাঁ কিনা? সিও যেটা বলবে তুমি বলবে হাফ অফ সিডি, একদম যে সিডি যে এটা তার অর্ধেক সিওটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের বলেই দিচ্ছি যে জ্যায়ের দৈর্ঘ্য 12, তার মানে আমরা সিওর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত? 6 সেমি। আচ্ছা সিওটা কি? সিওটা কি? এক সেকেন্ড, সিও সিও সমান হাফ অফ সিডি, তার মানে একটা হচ্ছে 6 সেমি এসে গেল, সিওটা এসে গেল 6 সেমি। আচ্ছা সিপিটা কত? সিপিটা দেখো বলে দিয়েছে 10 সেমি, কারণ সিপিও 10 সেমি হবে, সিকিউও 10 সেমি হবে, কারণ কি একই বৃত্ত, একই দৈর্ঘ্যের, একই ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত রয়েছে। সিপি 10 সেমি। আচ্ছা আমরা এখন বলতে পারি যে সিপি স্কোয়ার সমান সিও স্কোয়ার, ভালো দেখো সিও স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার বলা যায়। এখন সিপির মানটা আমরা জানি 10, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10 স্কোয়ার। সিওর মানটা আমরা এক্ষুনি পেলাম 6 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা ওপির মানটা পেয়ে যাবো। তো ওপি সমান কত আসবে এখান থেকে? 100 থেকে 64 বিয়োগ করলে মানে 36 মানে 6, তাই তো? 34 বিয়োগ মানে 8, 64 মানে 8 সেমি। তো এটা যেটা পেলাম সেটা কি? ওপি পেলাম। তো ওপি মানে কি? ওপি দেখো এইটা ওপি মানে কিন্তু এটা ব্যাসার্ধ হবে না, ওপি মানে এই যে জ্যা থেকে এই সরলরেখার দুটো এই বৃত্ত দুটো সংযোজক যে রেখা রয়েছে, কেন্দ্র দুটির যে সংযোজক রেখা, তাতে জ্যাটা কিন্তু যেখানে ছেদ করছে সেটা কিন্তু ও বিন্দু। তাহলে আমরা এখানে পেলাম ওপিটা হচ্ছে 8, তাহলে বলছে কেন্দ্রটার মধ্যে দূরত্ব বের করো।
তাহলে ওপি যদি 8 হয় তো এটাও তো মাঝখান থেকে অর্ধেক করে রেখেছে পিকিউ কে, তাহলে পিকিউ করতে গেলে তাকে কি করতে হবে, দ্বিগুণ করে দিতে হবে। তাহলে পিকিউ সমান, ঠিক আছে, 2 ইন্টু ওপি আমরা বলতে পারি, অর্থাৎ 2 ইন্টু 8 সমান হচ্ছে 16 সেন্টিমিটার। এটা আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি ব্যাস, অ্যাঙ্গেল এবিসি 65, অ্যাঙ্গেল ডিএসি 40 ডিগ্রি, তো অ্যাঙ্গেল বিসিডির মান কত, ঠিক আছে, অ্যাঙ্গেল বিসিডির মান, তো অ্যাঙ্গেল ডি বিসিডি, তাই তো। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ, আচ্ছা ছবিটা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আর এবি হচ্ছে ব্যাস, ধরে নাও এটা হচ্ছে এবিসিডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 65, এটা হচ্ছে 65 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি দেখো এইটা ডিএসি, এটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিডি বের করতে বলেছে, বিসিডি, ঠিক আছে। তো এটা কি, প্রথমত দেখো এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিকঠাক একদম। আচ্ছা, তো এটা 90, এটা 65, তাহলে এইটুকু কত আসবে, এইটুকু কত আসবে বলো আমাকে, 180 মাইনাস 90 প্লাস 65, ঠিক আছে, 65। তো 180 মাইনাস 5 9 6 15, 155, তো বিয়োগ করলে কত আসছে, 160 ধরো, তার মানে 20 25 ডিগ্রি, তো এটা এসে গেল আমাদের 25 ডিগ্রি। এখন এইটুকু তো 25 পেয়ে গেলাম, এখন এইটুকু 25 পেয়ে গেছি, ভালো কথা। আমাদের দরকার কি, এই অংশটুকু যে অ্যাঙ্গেল এসিডির মান দরকার, এসিডির মান মানে এইটুকু জানি। এখন এইটুকু টোটাল বলেছিল 40, ভালো কথা, এইটুকু টোটাল বলেছিল 40, আর অর্ধবৃত্ত মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তার মানে এই যে গোটাটা, এটা যদি আচ্ছা এটা করার দরকারই পড়ে না, ঠিক আছে, এটা করার দরকারই নেই। যাই হোক, এটা 40 বলা আছে, তাহলে অ্যাঙ্গেল সি কোণ কত হবে, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিডি কোণ যদি জিজ্ঞেস করি তুমি কি বলবে, যে 180, ঠিক আছে, মাইনাস 40, ঠিক আছে। অ্যাঙ্গেল এবিসি 65, ঠিক আছে, 5 15 5 6 2, ঠিক আছে, 40। অ্যাঙ্গেল এবিসি, এবিসি 65, ডিএসি, আচ্ছা সরি এটা গোড়ার নয়, এইটুকু দেওয়া আছে, তখন এটা বের করতে দিতে হবে 25, তাহলে 40 আর 25, 40 আর 25, তাহলে এটা কত আসছে, অ্যাঙ্গেল ডিএবি, দেখো ডি, না এটা করতে হবে, ঠিক আছে, ডিএবি এটা আসছে তোমার, এখানে দেখো 90, এখানে 40, এখানে 25, যোগ করে দাও, অর্থাৎ 65 ডিগ্রি, ঠিক আছে, এটা 65 ডিগ্রি এলো, 90 65, এটা 25, এটা 65, গোটা 65 এসছে। আচ্ছা, এখন আমাদের দরকার কি, অ্যাঙ্গেল ডিসিবি, তো ডিসিবি বা বিসিডি যাই বল না কেন সেটা কত আসবে, 180 থেকে 65 মাইনাস, ঠিক আছে, 180 থেকে 65 মাইনাস, তো বিয়োগ করে দাও, আসবে কত, 115 ডিগ্রি, ঠিক আছে। তো একটু আমার পেনটার সমস্যা হচ্ছে, পেনটা একটু খারাপ হয়ে গেছে, তো যার জন্য পেনটা আমি ইয়ে করতে পারছি না, তো একটু প্রবলেম হচ্ছে যার জন্য মুছতে, ঠিক আছে। তো একটু মোটামুটি ম্যানেজ করে নাও তোমরা, কি করা যাবে, এই মুহূর্তে পেনটাকে অ্যাফোর্ড করতে পারছি না আমি। যাই হোক, দেখো যদি sec 4a সমান cosec a minus 20 ডিগ্রি হয়, সেক্ষেত্রে 4 এ ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান নির্ণয় করো। আচ্ছা, sec 4a এটা সমান cosec a minus 20 ডিগ্রি আছে, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি cosec a minus 20 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 by sin a minus 20 ডিগ্রি লেখা যায়। আচ্ছা, এই কোস এটাকেও তো লিখে দিতে পারতাম, ঠিক আছে, এটাকেও লিখে দিচ্ছি, দেখো এটাকে লিখছি 1 by cos 4a, ঠিক আছে, 1 by cos 4a সমান এটা চলে আসছে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা বলতে পারি যে কোনাকুনি গুণ করে দিয়ে sin a minus 20 cos 4a, এরপর আমরা কি বলতে পারি, sin a minus 20, আর এখানে যে cos 4a আছে এটাকে লিখতে পারি যে sin 90 ডিগ্রি মাইনাস 4, কেন, আর এখানে বলে দেওয়া আছে দেখো 4 একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তো ধনাত্মক যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তাহলে আরেকটা যে সূক্ষ্মকোণ থাকবে সে দুটোর যোগফল নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, তো সেই জন্য আমরা এখানে লিখতে পারি 90 মাইনাস 4a। তো দিক থেকে সাইন যদি চলে যায় তার মানে a মাইনাস 20 সমান আসবে 90 মাইনাস 4a, তাহলে এখান থেকে পাবো আমরা 5a সমান 110 ডিগ্রি, a সমান হয়ে যাবে 22 ডিগ্রি, বাস এটাই আমাদের উত্তর।
নেক্সট দেখো একটা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 12, 4 এবং 3 সেমি। ওই বাক্সের সর্ববৃহত্তম যে দৈর্ঘ্য রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে কি করবো এখান থেকে নর্মাল, যেহেতু এটা আয়তঘনাকার তাহলে আমরা 12 স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার, প্রস্থ স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার করবো। তো এটাকে সলভ করলে আমরা উত্তর পেয়ে যাবো 13 সেন্টিমিটার। নেক্সট সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট রম্ববৃত্তাকার চোঙ, নিরেট রম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত। তো যেহেতু দেখো সমান দৈর্ঘ্যের ব্যাস, তাহলে সমান দৈর্ঘ্যের ব্যাস তাহলে তাদের ব্যাসার্ধ সমান, সমান উচ্চতা বিশিষ্ট মানে এইচ, তাহলে আমরা লিখতে পারি যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তন কি হবে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এইচ মানে যেহেতু সমান দৈর্ঘ্যের ব্যাস এবং উচ্চতাটাও সমান, তাহলে আমরা যেটা ব্যাস যেটাকে উচ্চতা সেটাকে নিশ্চয়ই আমরা 2r ভাববো, যেটা এইচ সেখান থেকে আমরা কি লিখবো, আচ্ছা এখানে আপাতত আমরা এইচ লিখছি, বেসিক ফর্মুলাটা লিখছি, ঠিক আছে। আরেকটা জন্য ফর্মুলা কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর আরেকটা কি যেহেতু নেট গোলক আছে তো 4/3 পাই আর কিউব এটা। তো এখান থেকে দেখো এই যে এইচটা আছে এখানে এইচ এর মান কি হয়ে যাবে 2r হয়ে যাবে, কারণ কি ব্যাসের সঙ্গে উচ্চতা সমান, তাহলে ব্যাসের সঙ্গে উচ্চতা সমান, তাহলে উচ্চতাটা ব্যাসার্ধ যদি r হয় তাহলে এটা নিশ্চয়ই 2r হবে উচ্চতাটা, কারণ ব্যাসের সঙ্গে সমান। তাহলে এইচ পাই আর স্কোয়ার আর এইচ এর জায়গায় তাহলে এবার বসাচ্ছি আমরা 2r বসাচ্ছি, ঠিক আছে। অনুপাত করতে বলেছে এখানে 1/3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইচ এর জায়গায় সেম এখানেও 2r হবে, হ্যাঁ কিনা, এইচ এর জায়গায় এখানেও সেম 2r হবে। যেখানে এইচ থাকবে সেখানে 2r বসাবে, কারণ উচ্চতার সঙ্গে ব্যাস সমান, আর ব্যাস মানে কি 2r। এখানে 4/3 পাই আর কিউব, এখানে তো এইচ এর কোনো প্রশ্ন নেই, তো যা হলো তাই। দেখো পাই আর স্কোয়ার এখান থেকে পাই আর কিউব, তো দেখো যদি আমরা দেখি চলে আসছে, দেখো পাই 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 বাদ চলে গেল, থাকছে কি আর স্কোয়ার আর আর মানে আর কিউব, তো এখান থেকে আর কিউব কেটে গেল, এই আর স্কোয়ার আর কেটে গেল, এখানে আর কিউব কেটে গেল, তো এখানে 2 পড়ে আছে, এখানে পড়ে আছে 1/3, এখানে পড়ে আছে 4/3, তো 3 দিয়ে লসাগু করে গুণ করতে হবে, এখানে 6 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। 6 1 4, আচ্ছা এখানে 2 পড়ে আছে তো 2, তো এখানে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, 6 2 4, তো এটা তার মানে তো আরো কাটাকাটি যাবে, 2 3 6, 2 1 2, 2 2 4, তো 3 1 2 হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট একটু প্রবলেম হচ্ছে কারণ আমি তো বুঝতে পারছি না, যাই হোক। তো এখানে দেখো xi মাইনাস a, তো ইউআই সমান xi মাইনাস a হয়, তখন a সমান কত 25, h সমান কত 10, fi ui বলে দেওয়া আছে, সামেশন fi বলে দেওয়া আছে, x বারের মান বের করতে হবে, তো x বার সমান কি হয়, এই অঙ্ক কতবার করেছি তার কোনো ঠিক নেই, a প্লাস, ঠিক আছে, সামেশন ইউআই fi বাই সামেশন fi, ঠিক আছে। তো এর মান কত 25 প্লাস ইউআই fi কত আছে 20, এখানে 100 কাটো 5 1 5, তো 25, ঠিক আছে 25, কিছু বাদ পড়ছে, আচ্ছা হাইটটা গুণ করা হয় না, এইচটা হচ্ছে 10, ঠিক আছে 10, ঠিক আছে 5 দুগুণে 10 27, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বিমল কাকু তার 12 বছর ছেলে এবং 14 বছর মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমন ভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তাদের প্রত্যেক সুদাসুরি টাকা সমান পাবে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি তিনি ছেলের জন্য রেখেছেন x টাকা, এই অঙ্কটা সেম আমাদের বইয়ে রয়েছে, আমরা কি করেছি সেখানে x আর y দিয়ে ধরে অঙ্ক করে এসেছি, বাট সেখানে কি ছিল দুটো মেয়ে ছিল, একই ছিল কোশ্চেন একই ছিল, একটা জনের বয়স ছিল 16 বছর একজন 18 বছর, এরকম সেন্স অঙ্ক ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একই টাইপসের অঙ্ক এখানেও হবে। তো দুজনের টাকা রেখে মোট তার হচ্ছে কত 1,87,500, অর্থাৎ নিশ্চয়ই এক্স আর ওয়াই মিলে হবে 1,87,500, অর্থাৎ এই 1,87,500 টাকা, এই টাকাটা কি করছে না তিনি সমান ভাগে ভাগ করে রাখছেন, কি বললাম তিনি সমান ভাগে ভাগ করে রাখছেন বার্ষিক 5% সরল সুদের হারে, ঠিক আছে। এবার দেখো যখন প্রথম ছেলের জন্য যে ছেলেটার বয়স কি, যে ছেলের জন্য রাখেন x টাকা আর মেয়ের জন্য, সরি এটা মেয়ে হচ্ছে, মেয়ের বয়স হচ্ছে, মেয়েটার বয়সটাকে আমরা y ধরছি, আর সরি মেয়েটার জন্য y টাকা রাখছেন ধরছি আর ছেলেটার জন্য x টাকা রাখছেন। এখন ছেলের বয়স দেখো 12 বছর, মেয়ের বয়স কি 14 বছর, তাহলে মেয়ের কম বয়স, সরি মেয়ের বেশি বয়স, তো সেই জন্য মেয়ের টাকাটা ব্যাংকে যেহেতু সে 18 বছর হয়ে টাকাটা তুলে নেবে, তো সেই জন্য তার টাকাটার জন্য সময়টা কম, তো তার জন্য সময়টা তার জন্য টাকাটা বেশি রাখতে হবে, অর্থাৎ এখানে y অর্থাৎ মেয়ের জন্য যে টাকাটা রাখা হবে সেখানে একটু বেশি রাখতে হবে, হ্যাঁ কিনা। তাহলে ছেলের জন্য টাকা রাখছেন x টাকা, এখন x টাকা 5% হারে, ঠিক আছে, কত বছর থাকবে, ছেলের বয়স কত 12 বছর, 18 বছর হতে গেলে তাকে আরো 6 বছর রাখতে হবে, তাহলে 6 বছর টাকাটা থাকবে বাই 100, তো এটা সুদ পাবে, আসল টাকা কি x, এটা হলে কত পাবে না সুদ যেটা রেখেছে তারা সমান সমান টাকা পাবে, তো এখান থেকে যে টাকাটা পাবে সেটা সমান মেয়ের জন্য যে টাকাটা, তো মেয়ের জন্য কত, মেয়ের জন্য রেখেছেন y টাকা
প্লাস এই টাকার উপর মেয়ে কত সুদ পাবে, ওয়াই ইন্টু আর বাই 105, আর টাইমটা কত, মেয়ের বয়স এখন 14, তার টাকাটা 18 বছর তুলে নিতে গেলে আর তাকে 4 বছর টাকাটা ব্যাংকে রাখতে পারবে, তাহলে বাই 100। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার একদম? একদম সিম্পল কোশ্চেন। অনেক অনেক জটিল মনে করে আমাকে এই কোশ্চেনগুলোকে, বাট জটিল নয়। ছেলের বয়স 12 বছর, 12 বছর 18 বছর পরে সে টাকাটা তুলে নেবে, তার মানে তার টাকাটা 6 বছর ব্যাংকে থাকার সুযোগ পাবে, অর্থাৎ 6 বছরের সুদ সে পাবে। কিন্তু মেয়ের বয়স যেহেতু বেশি 14 বছর, তাহলে শেষ 4 বছরই কিন্তু ব্যাংকে টাকাটা রাখতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য তার টাকাটা বেশি রাখতে হবে, অর্থাৎ ওয়াইয়ের টাকা এখানে, ওয়াইয়ের পরিমাণ যেটা সেটা এক্স এর থেকে বেশি। ঠিক আছে, এখন দুটো বলেছে টাকা তারা সমান সমান ভাগে পাবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এক্স আর ওয়াই জন্য তিনি কত টাকা রেখেছিলেন আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, বাস। তো চলো সলভ করে আমরা দেখে নিই এখান থেকে। তো এই সলভটা আমি অলরেডি করে রেখেছি, তো তোমাদের জন্য আমি আর টাইমটাকে ইয়ে করবো না, তোমরা জানো এই সলভটা কি করে করতে হবে। দেখো, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। 5 দিয়ে কাটো 20, এখানে 3 10। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসছে কি 13x/10 প্লাস এখান থেকে আসছে কত, 20 5 100। ক্লিয়ার? 5y প্লাস y মানে 6y। খুব সমস্যা হচ্ছে যার জন্য আমার এটার জন্য। ঠিক আছে, দেখো এখানে আসছে 5y প্লাস y মানে 6y বাই 5। তো 5 দুগুণে 10, 13x কোনাকুনি গুণ করলে 12y, তাহলে x বাই y চলে আসবে দেখো 12/13। তো x আর y এর মান চলে এসেছে কত, 12/13। তো এটা অনুপাত পেয়ে গেলাম। তো 12/13, তাহলে এবার x আর y এর টাকার যোগফল বলেছে দেখো এইটা। তাহলে আমরা বলতে পারি যে x এর মান কত, এই টাকার মধ্যে x এর পরিমাণ কত, না x এর পরিমাণ দেখো 12 আর নিচে কত 12 আর 13 যোগ করে 25। তো এটাকে কাটাকাটি করব, করলে আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব, অর্থাৎ x এর জন্য কত টাকা রেখেছে সেটা পেয়ে যাব। আর y এর টাকাটাও সেম এইভাবেই করব। ঠিক আছে, 13/25 আনুপাতিক ভাগার। তো এটাকেও আমরা সলভ করলে উত্তর পেয়ে যাবো। তো আমি সলভটা করে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ সময়টা বেশি চলে যাবে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, 97,500 টাকা আসবে y এর মান, আর x এর মান আসবে তোমাদের 90,000 টাকা। ঠিক আছে, ব্যাস এটা আর এটা আমাদের আনসার। বুঝতে পারছো সবাই? নেক্সট দেখো, দীপু, রাবিয়া, মেঘা যথাক্রমে এত এত টাকা দিয়ে তারা একটা ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, তো এই ব্যবসাতে বছরের ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হয়েছে। লাভের 2/3 তারা সমানভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, আচ্ছা তিনজনের মূলধন অনুপাত আমরা যদি দেখি, ডাইরেক্ট লিখছি দেখো, কাটাকাটি করার পরে তোমরা একটু লিখে করবে, যেমন দীপুর মূলধন এত, রাবেয়ার মূলধন, মেঘার মূলধন, তো অনুপাত করবে, আনুপাতিক ভাগ আর করবে, যা করার দরকার সেগুলো করছো। তো আমি ডাইরেক্ট অনুপাতটা নিয়েছি, 13 দিয়ে কাটছি 5, 13 4 52, 13 7 91, তাহলে তিনজনের মূলধন অনুপাত আমি নিয়ে নিলাম। এখন 14,400 টাকা লাভ হয়েছে, তো লাভের 2/3 তারা সমানভাগে ভাগ করবে, অর্থাৎ 14,400-র মধ্যে 14,400 14,400 এর মধ্যে 2/3 তারা সমানভাগে ভাগ করবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি কত পাবো, 3 4 12, 2 3 8 24, 0 48 গুণ 96। অর্থাৎ এত টাকা তারা কি করবে না, তিনজনের সমানভাগে ভাগ করবে, অর্থাৎ প্রথম জন, দ্বিতীয় জন আর তৃতীয় জন এখান থেকে কত করে পাচ্ছে, 3200 টাকা করে পেয়ে যাচ্ছে, 3200 টাকা করে পেয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? এই টাকাটা তারা প্রত্যেকে পেয়ে যাচ্ছে। বাকি কত থাকছে, বাকি থাকছে দেখো 14,400 মাইনাস 9,600, কত বিয়োগ করে দাও, 6 8 14, 10 4 14। তাহলে এই যে টাকাটা এরা কি করবে না, তারা তিনজনে যে যেমন মূলধন দিয়েছিল সেই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথম জন কত পাবে না, 48,000 বলছি, 4,800, 5 আর 4 9 7 16, তাই তো, তার মানে 1,500 টাকা। ঠিক আছে, 1,500 টাকা। দ্বিতীয় জন কত পাবে, দ্বিতীয় জন পাবে দেখো 4800 গুণ 4 এর 16, তো কাটো 1200। ঠিক আছে, তৃতীয় জন কত পাবে, তৃতীয় জন দেখো সেম 4800 গুণ 7 এর 16, তার মানে 2,100 টাকা। তাহলে প্রথম জন মোট কত পাচ্ছে, প্রথম জন মোট পাচ্ছে দেখো, এর সঙ্গে 3,200 যোগ করে দাও, কারণ 3,200 তারা প্রত্যেকে সমান সমান করে ভাগ করে নিয়েছিল, 0 0 5 2 7, 3 1 4, 4,700। ঠিক আছে, দ্বিতীয় জন কত পাচ্ছে, এর সঙ্গে সেম 3,200 যোগ করে দাও, দ্বিতীয় জন কত পাচ্ছে এখান থেকে যোগ করে দাও, সরি 4,400। ঠিক আছে, 4,400, আর এখানে 3,200 যোগ করলে আসবে 5,300। ঠিক আছে, ব্যাস এটাই উত্তর আমাদের। সমাধান করতে বলেছে।
তো সমাধান আমরা এই সমাধানটা কিভাবে করতে পারি, এই যে x বাই x প্লাস 1 আছে, দেখো এই জিনিসটা এখানে উল্টে আছে, তাহলে এই পোর্শনটা যদি আমরা a ভাবি তাহলে নিশ্চয়ই এটা উল্টে আছে, তার মানে এটা 1 বাই a, এটাকে গুণ করলে কত 12 গুণ 24 থেকে 25 এর 12। তো এখান থেকে a লসক হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস 1, আর কোনাকুনি গুণ করলে কি হবে, এখানে 12টা চলে আসছে, ঠিক আছে 12 চলে আসছে, আর এখানে কোনাকুনি গুণ করলে 25, আর তলায় যে লসাগুর ফলে এটা ছিল সেটা এখানে চলে আসছে। তোমরা এক লাইন ভেঙে করো, দেখো এটাই আসবে, ঠিক আছে। তো এদিক ওদিক করে আমরা ক্যালকুলেশন করে অল্টারনেট করে নিচ্ছি, দেখো 12 স্কয়ার তৈরি হচ্ছে মাইনাস 25a প্লাস 12 সমান 0, প্লাস এটাই চলে আসছে। এখন 12 কত 144, তো 144 কে আমরা কিভাবে ভেঙে 25 করতে পারি, দেখো 16 9 144 হয়, তাহলে 25 কে আমরা একটা 16তে ভাঙতে পারি, একটা 9 ভাঙতে পারি, 16 আর 9 যোগ করে আমরা কিন্তু 25 পাই। তো এই দুটোকে কাজে লাগিয়ে আমরা উৎপাদক পেয়ে যাব, ঠিক আছে। তো দুটো উৎপাদক কি পাবে, একটা 4a মাইনাস 3 সমান 0 পাবে, আরেকবার একটা 3a মাইনাস 4 সমান 0 পাবে। সেখান থেকে a সমান পেয়ে যাবে তুমি 3 এর 4, আর এখান থেকে a সমান পেয়ে যাবে তুমি 4 এর 3। তো দুটো উৎপাদক পেয়ে গেছো। এবং দুটো উৎপাদককে কাজে লাগাতে হবে, যে একবার এর মান কি, যখন যখন a সমান 3 এর 4, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি ধরেছিলাম, এটা মানে তো x প্লাস 1 মানে কি, এটা কি তো a ধরেছিলাম, তার মানে এটা সমান একবার 3 এর 4 বসাবো, কোনাকুনি গুণ করো, 4x সমান 3x প্লাস 3, x সমান 3, তো এটা একটা আনসার হয়ে গেল। আরেকবার কি, যখন a সমান 4 এর 3, তখন কি হবে দেখো, সেম x বাই x প্লাস 1, এটা সমান এখন 4 এর 3 বসাবো, এর মান তো এখন 4 এর 3 ধরেছি, দেখো এটা তোমরা মিডল টার্ম করতে পারবে আশা করছি, সেই জন্য আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে সলভ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি 3x সমান 4x প্লাস 4, তো এদিকে আসলে কি x সমান মাইনাস 4, ঠিক আছে, এটা একটা আনসার। নেক্সট কোশ্চেন দেখো, সুপারফাস্ট ট্রেন আর এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি যায়, ঠিক আছে। তো একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 1800 কিমি দূরে একটা স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত। তো তার গতিবেগ ঘন্টায় আমরা ধরে নিচ্ছি এক্সপ্রেস ট্রেনের থেকে তার গতিবেগ 15 কিমি বেশি, তাহলে এক্সপ্রেস ট্রেনটা যেটা গতিবেগটাকে আমরা ধরছি x কিমি পার আওয়ার, আর সুপারফাস্ট যেটা তার গতিবেগ কি তার থেকে 15 কিমি বেশি, অর্থাৎ x প্লাস 15 কিমি পার আওয়ার। ওকে, এখন 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে, না এটা, আচ্ছা 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের কত লাগবে, এত। কি করে পাচ্ছি সময়টা পাবো কি করে, দেখো গতিবেগ সময় দূরত্ব বাই সময়, এটা আমরা বের করতে চাইছি কি, আমরা বের করতে চাইছি সময়। তার সময় করতে গেলে আমরা কি করব, না দূরত্বকে দেখো গতিবেগ দিয়ে ভাগ করে দেবো, নিচে চলে আসবে গতিবেগ, সময়টা এখানে চলে যাবে, তাই তো। তাহলে দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখান থেকে দেখো বলেছে 1 ঘন্টা বেশি আগে পৌঁছায়, কারণ এদের যে সময় যে গ্যাপ সেটা সমান 1 ঘন্টা, ঠিক আছে। তো আমরা এটাকে সিম্পল মিডল টার্ম করবো, কোনাকুনি গুণ করবো, তার আগে আমরা লসাগু দেখে নিই। তাহলে এখানে আসছে কত 180 ইন্টু এক্স প্লাস 15 মাইনাস এটা হচ্ছে তোমার 180x সমান আসবে 1, ঠিক আছে। তো সলভ করলে আসবে দেখো 180x, আর এখান থেকে মাইনাস 180x কেটে যাবে, তো পড়ে থাকবে কি 180 সঙ্গে 15 গুণ করলে যেটা পড়ে থাকবে সেটা, তেমন কত 118 সঙ্গে 15 গুণ করলে হবে 2700, ঠিক আছে 2700, আর নিচে x স্কয়ার প্লাস 15x সমান 1। তো ক্রস মাল্টিপ্লাই করার পর এক্সচেঞ্জ করে নিলে এদিক ওদিক করে নিলাম, x স্কয়ার প্লাস 15x মাইনাস 2700 সমান 0। এখন 2700 কে কিভাবে ভাঙলে আমরা 15 পাই, 2700 কে দেখো আমরা দুটো ভাগে ভাঙলে 15 পাই, দুটো ভাগে মানে কি 60 আর 45 যদি আমরা গুণ করি, 60 আর 45 গুণ করলে আমরা পেয়ে যাব 2700, ঠিক আছে। কিন্তু 60 থেকে 45 বিয়োগ করলে আমরা দেখো পেয়ে যাব 15। যদি এটা ধরতে না পারো তোমরা সিধা হচ্ছে যে সূত্র দিয়ে করো, ডাইরেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের x এর যে দুটো উৎপাদক পাবো সেই উৎপাদক দুটোকে কাজে লাগিয়ে একটা পাবো x প্লাস 60, আর এটা পাবো কি x মাইনাস 45 সমান 0। কি করে আসছি দেখো, এই যে সমীকরণ আছে এইটার উপর বেস করে আমরা কিন্তু উৎপাদক ডাইরেক্ট করতে পারি। কি করে, এই মুহূর্তে তোমাদেরকে ওইটা রপ্ত করা দরকার নেই, কারণ তোমাদের এখন সামনে মাধ্যমিক পরীক্ষা, এটা একটা আলাদা টপিকস, তোমাকে অনেকগুলো স্টেপ মনে রাখতে হবে এর জন্য, এখন ওটা দরকার নেই। কিসের উপর ডিপেন্ড করে এই জিনিসটা আমি ডাইরেক্ট কি করে বলতে পারছি, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। এখন এই দুটোকে ভাঙার পরে এই রুটস এর উপর বিচার করতে হবে, এবং এখানে যে চিহ্ন রয়েছে এই চিহ্নের উপর বিচার করতে হবে, যে এখানে যে দুটো বীজ তৈরি হচ্ছে তাদের দুজনের চিহ্ন কি হবে। তো একটা বীজের চিহ্ন দেখো x সমান আসবে -60, আর একটা আসছে কত 45। তো মাইনাস নিশ্চয় গতিবেগকে বোঝাতে পারে না, এই জন্য এটা গ্রাহ্য নয়, আর 45টা আমাদের এখানে কিন্তু গ্রাহ্য, এটা কিন্তু অগ্রাহ্য, ঠিক আছে। তো তোমরা এটা কিন্তু সলভ করার পরে তোমাদের কিন্তু আসবে উত্তরটা, ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীকালে তোমরা যখন
এই অঙ্কগুলো করবে তখন কিন্তু ডাইরেক্ট এই প্রসেস থেকে কিন্তু সহজেই রুটসটা বের করে নেবে। কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফার্স্ট কি করে সলভ করতে হয় সে আমরা পরে ডিটেলসে আমি কিন্তু করে দেবো। আমার অন্য আরেকটা চ্যানেল আছে, সেখানে আমরা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন সলভ করে থাকি, সেখানে আমরা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করে থাকি। তো এখানে শুধুমাত্র আমাদের স্টেট বোর্ড এবং সিবিএসইউ, ডাব্লিউবিসিএস এইসবের কিছু নয়, নর্মালি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং যে ক্লাস 10th এবং 12th লেভেলের যে মানে গ্রাজুয়েশনের আগে পর্যন্ত যেটা, সেটা কিন্তু আমরা এই চ্যানেলে কিন্তু ফোকাস করব। ঠিক আছে, এখানে অন্য কিছু থাকবে না, এখানে শুধুমাত্র আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে, জয়েন্ট এন্ট্রান্স পর্যন্ত যতটুকু আমাদের সিলেবাস থাকবে সেইটার উপরে বেস করে আমরা এখানে কিন্তু ভিডিও প্রোভাইড করবো তোমাদের জন্য। ঠিক আছে, এরপরে আমি অন্য একটা চ্যানেল, যদি কেউ ইন্টারেস্টেড থাকো সেই চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, সেইখানে তোমরা চলে যাবে, সেইখানকার ভিডিও পরবর্তীকালে যদি কেউ চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাও, তো তার ভিডিও কোথায় পাবে সে আমি চ্যানেল তোমাদেরকে সাজেস্ট করে দেবো। সেটাও আমার চ্যানেল, সেখানেও কিন্তু আমি করাই। ঠিক আছে, তবে সেটা কিন্তু এদের থেকে কিন্তু ডিফারেন্ট। এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে কি করে সলভ করা হয় সেটা কিন্তু খুব সহজেই কিন্তু আমি সেখানে দেখিয়ে রেখেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এখন নয়, এখন কিন্তু আমি সাজেস্ট করছি না, সময় নষ্ট করো না এখন। ঠিক আছে, তো এক্স এর মান আমরা পেয়ে গেছি, দেখো -60 আর 45। -60 তো গ্রাহ্য নয়, তাহলে আমাদের উত্তর কি 45। এখন বলেছে আমাদের সুপার ফাস্ট এন্ট্রি গতিবেগ, তো সুপার ফাস্ট এন্ট্রি গতিবেগ কত, x + 15, তো তাহলে এক্স এর মান কত আসছে 45, তাহলে 45 + 15, তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত, 60 কিমি/ঘন্টা। ঠিক আছে, উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, x প্রপোর্শনাল x/y প্রপোর্শনাল x + y, y/x প্রপোর্শনাল x - y, তো x² - y² কি ধ্রুবক কিনা টেস্ট করতে হবে, তাই তো। আচ্ছা, তাই আমরা লিখতে পারি কি x/y সমান k1 * x + y। ঠিক আছে, আচ্ছা এখান থেকে y/x আমরা লিখতে পারি কি k2 * x - y। ঠিক আছে, তো আশপাশে নয়েজ দেখে বুঝতেই পারছো, তো এখানে আমি একটু ঘিঞ্জি লাগার মধ্যেই থাকি, তো যাই হোক একটু ম্যানেজ করে ভিডিওটা বানাতে হয়। তো যাই হোক, চলো একটু ম্যানেজ করে নিই এই জিনিসগুলোকে। তো x/y সমান k1 * x + y। তো এখানে আমাদের করতে বলেছি কি, এইটাকে প্রমাণ করতে হবে। তোমরা যদি এইটাকে গুণ করি, বাম পক্ষের সঙ্গে যদি বাম পক্ষ গুণ করি, ডান পক্ষের সঙ্গে যদি ডান পক্ষ গুণ করি, তাহলে কি তৈরি হবে, k1 * x + y x - y, এটা তৈরি হবে। দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা তৈরি হচ্ছে এখানে 1, আর এখানে হচ্ছে k1 আচ্ছা k1 k2 এখানে আসছে x² - y², হ্যাঁ কি না, তাহলে x² - y² আমরা লিখতে পারি 1/k1, আর 1/k1টাকে আমরা 1/k1 k2 k1 k2, তো k1 k2, আর এটাকে আমরা 1/k দিয়ে ধরে নিচ্ছি, তো যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক এবং k = k1 * k2। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা যেমন ব্র্যাকেটে লিখতে হয় লিখে নিচ্ছ। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে দেখো x² - y² এটা কি একটা ধ্রুবক রাশি। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট। আচ্ছা দেখো, এই কোশ্চেন আমরা বহুবার সলভ করেছি, আজকে আর এই ক্লাসে করে সময় নষ্ট করছি না, এটাও রিপিটেড কোশ্চেন। আমরা দেখো ম্যাক্সিমাম টেস্ট পেপার আমরা 10খানা পেজ করার পরেও আমাদের কিন্তু সব কমনই চলে আসবে, এটা আমরা সলভ করে ফেলেছি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অলরেডি করেছি, দেখে নেবে, এটাও সলভ হয়ে গেছে। সব এগুলো রিপিটেড কোশ্চেন, আর আলাদা করে সময় নষ্ট করবো না। আর যারা রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তাদের কাছে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু একদম স্টক হয়ে পড়ে আছে। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে জাস্ট রিভিশন দিয়ে নাও, তোমাদেরকে আমি সাজেস্টও করবো না ভিডিও দেখে সময় নষ্ট করো এখানে। ঠিক আছে, দেখো কটিরা আগের দিনে সেটে এই কোশ্চেন ছিল, আগের দিনে সেটে ছিল এই কোশ্চেন। ঠিক আছে, এটাও রিপিট, ইউও রিপিটেড কোশ্চেন। ঠিক আছে, তো যদি তোমার মনে হয় তোমার এই কোশ্চেনগুলো নেই, বা তুমি আগের চ্যানেলে ভিডিও দেখোনি, সরাসরি এই চ্যানেলের ভিডিওটা মানে এই ভিডিওটাই তুমি দেখছো, তাহলে আমি তোমাকে বারবার সাজেস্ট করছি, তোমার যদি আর্জেন্ট থাকে, দেখো ভালো করে শোনো, যদি আর্জেন্ট থাকে, আমার অনেক স্টুডেন্ট আছে যাদের অলরেডি এই কোশ্চেন কিন্তু তাদের সলভ হয়ে গেছে, যার জন্য আমি টাইম ওয়েস্ট করছি না। ঠিক আছে, তো সেই জন্য যদি তোমার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হয়, যদি কোশ্চেনটা তোমার না থাকে, তো কোনো দ্বিধা না করে, ঠিক আছে, একটা স্ক্রিনশট নাও, এই পেজটার স্ক্রিনশট নাও, নিয়ে ফটাফট এক্সাম বন্ধু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে না তোমাদের, সেখানে অনেক স্টুডেন্ট আছে, ফটাফট গিয়ে সেখানে স্ক্রিনশটটাকে পোস্ট করো এবং বলো স্যার আমার এই অঙ্কটা লাগবে। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু করতে হবে না। 1 থেকে 2 ঘন্টার মধ্যে তুমি তোমার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই। তো তোমাকে কি করতে হবে, তার জন্য এক্সাম বন্ধু যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে হবে। তো জয়েনের লিঙ্কটা কোথায় পাবে, দেখো এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এক্সাম বন্ধু নামেই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অথবা তুমি ওখান থেকে চাইলে চ্যানেলের ডেসক্রিপশনে যেতে পারো, সেই চ্যানেল ডেসক্রিপশন থেকেও কিন্তু সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হতে পারো। নেক্সট, এক্স স্কোয়ার সমান দেখো sin 30, আচ্ছা sin 30 মানে কি হাফ, তাহলে হাফের স্কোয়ার। আচ্ছা 4 cot 45, 4 cot 45 কত 1,
তার স্কোয়ার। সেক 60, আচ্ছা সেক 60 মানে কি cos 60 হলো, দেখো অনেকের মনে থাকে না, ঠিক আছে নো প্রবলেম। cos 60 মানে কি, cos 60 জানি তো sin 30 তে চলে যাও, কত হবে হাফ, তাহলে হাফ, আর এটাকে উল্টে দেবো দিলে সেক পেয়ে যাবো, তার মানে 2, সেক 60 মানে 2, হ্যাঁ কি না, 2 স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে দেখো তাহলে এক্স স্কোয়ার সমান এখান থেকে আসবে 1/4, এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 4, তাহলে এটা কেটে গেল, এক্স সমান হাফ, এক্স সমান হাফ, বোঝা গেছে, ক্লিয়ার। সরি 1/4, এখানে 4 আছে, 1/4, এটাই আমাদের আনসার। দেখো এইটুকু করে কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায়। এবার অনেকে মনে হতে পারে যে স্যার আপনি এইগুলোকে করালেন না, যেটা আগে আমরা উপপাদ্য সম্পাদ্যগুলো করেছি, যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো আজকেরই কিন্তু তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হবে, ঠিক আছে। আজকের যে ডেট 6 তারিখ, সেই ডেটেই কিন্তু আমি বলছি, যারা পরের ভিডিওটা দেখছো তাদের জন্য তো অলরেডি ভিডিও এসেই মানে সাজেশন এসে গেছে। তো এই কোশ্চেনগুলো একদম পুরো কমপ্লিট, আমি সাজেশন মানে ভেবো না যেন অল্প অল্প কিছু কোশ্চেন বেছে দিলাম, সেরকম নয়, তোমাদের প্র্যাকটিস কাম সাজেশন, ঠিক আছে, প্র্যাকটিস কাম সাজেশন কোশ্চেন একটা তৈরি সেট করেছি আমি, ঠিক আছে, একদম হ্যান্ড রিটেন, আমার অফলাইন ব্যাচের ছেলেদেরই যে সাজেশন আমি দিয়েছি সেটাকেই তো আমি তুলে দেবো, ঠিক আছে, সেটাকেই তোমাদেরকে দেবো। তো অবশ্যই দায়িত্ব সহকারে বলছি তোমরা কিন্তু ওটাকে করো। যদি মনে হয় আমি টেস্ট পেপার আর করবো না, ভালো লাগছে না একই জিনিস কতবার, তো তাদেরকে বলবো সাজেশনটা করো। বা যাদের টেস্ট পেপার একদমই হয়নি, টেনশন করছো আর 1 মাস বাকি, কি করবো টেস্ট পেপার সলভ হয়নি, তো সেক্ষেত্রে বলবো ওই সেটটাকে, ওই পিডিএফটাকে কালেক্ট করে নাও, যেটা এক্সাম বন্ধু চ্যানেলে দেওয়া হয়েছে, ফটাফট জয়েন করে ওখান থেকে গিয়ে কালেক্ট করে নাও, ঠিক আছে, নিয়ে তোমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে নাও, ঠিক আছে। ওখানে যে কটা কোশ্চেন আছে সবটার কিন্তু সলিউশন এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, আগামীকাল থেকে এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখবে, যার যে কোশ্চেন সলভ করার নেই সে সেটাকে সলভ করে নেবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি সলভ করে দেবো, ঠিক আছে। দেখো এটা আমাদের রিপিটেড কোশ্চেন, ম্যাক্সিমাম রিপিটেড কোশ্চেন, আর যেটা বলছিলাম উপপাদ্য সম্পাদ্যগুলো তো নেই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপপাদ্য সম্পাদ্য যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কিন্তু আলাদা করে সাজেশন তৈরি করছি, ওই কটা কোশ্চেন তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে, বাস আর কিছু না এক্সট্রা, ওইগুলো করলেই হবে, সেটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে দেওয়া আছে। দেখো সাজেশন গুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে, ক্লিয়ার, সাজেশন গুলো এডিং করা থাকবে থাম্বনেলে, একটু দেখে নাও, ঠিক আছে। দেখো একটা 5 তলা বাড়ির ছাদের কোনো এক বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। বাড়িটার উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা বাড়িটার মনুমেন্ট থেকে কত দূর অবস্থিত সেটা দেখো, ভালো কথা। দেখো একটা বাড়ি আছে, একটা মনুমেন্ট আছে, তো 5 তলা বাড়ি এটা, তো বাড়িটার হাইট কত বলেছে 16, তো এখান থেকে যখন দেখা হচ্ছে চূড়ার উন্নতিকোণ, মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি, এই ছাদ থেকে যখন দেখা হচ্ছে, এবং অবনতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে আমরা প্যারালাল অ্যাক্সিস একটা টেনে নিতে পারি, তো এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটাকে 30 ডিগ্রি অবনতিকোণ দেখা হচ্ছে, তো একান্তর কোণের কনসেপ্ট অনুযায়ী এটাও 30 ডিগ্রি, এটা 30, তো এটাও 30, ঠিক আছে। আচ্ছা, তো মনুমেন্টের উচ্চতা বাইরের মনুমেন্ট থেকে কত দূর আছে, মানে এইটাকে আমাদের বের করতে হবে, এইটা, আর এই হাইটটাকে বের করতে হবে মনুমেন্টের উচ্চতা, তাহলে এটা 16 মানে এটা আছে, তো জাস্ট এইটুকু বের করলে আমরা যোগ করে দিলে পেয়ে যাবো। এখন এটাকে যদি নাম করে দিই এ বি সি, এখানে ডি, এটা ই, আমাকে বলো বিসির মান কত। সিম্পল, কি করবো, লম্ব বাই ভূমি, অর্থাৎ 16 বাই বিসি, tan 30 মানে 1/√3, তাহলে বিসি সমান চলে আসছে কত, বিসি সমান চলে আসছে 16√3, ক্লিয়ার, বিসির মান পেয়ে গেছি। আচ্ছা বিসি যদি 16√3 হয় তাহলে আমরা বলতে পারি যে এডি এটাও 16√3 আসবে, কারণ আমরা আয়তক্ষেত্রের কনসেপ্ট দিয়ে বলতে পারি। আচ্ছা এডি মান 16√3 এসছে, তাহলে এবার আমরা বলতে পারি যে ত্রিভুজ এডিই থেকে, সমকোণ ত্রিভুজ এডিই থেকে পাই কি পাবো না, ডিই বাই এডি, ডিই বাই এডি সমান কি পাবো না tan 60, দেখো এখানে ডিই বাই এডি, ভালো করে দেখো ডিই বাই এডি, তার মানে কি এটা লম্ব বাই ভূমি, তার মানে tan 60, এখানে কোণ কত 60 ডিগ্রি, তো tan 60 মানে কি √3, এডির মান আমরা পেয়ে গেছি 16√3, তাহলে ডি এর মান চলে আসবে কত √3 ইন্টু এডি, আর এডির মান কত 16√3, আর 16√3 3 গুণ করলে হয়ে যাবে কত শুধু 3, তাহলে 16 3 48, তাহলে ডি পেয়ে গেলাম আমরা কত 48, তাহলে সি এর মান কত হয়ে যাচ্ছে, সি এর মান পেয়ে যাবো দেখো 16 প্লাস 48, যোগ করে দাও হয়ে যাবে 66, বোঝা গেছে। তো এই যেটা এলো এটা কি সি এর মান চলে এলো, অর্থাৎ বাড়িটির মনুমেন্টের উচ্চতা, ঠিক আছে, এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে আছে, তো বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে আছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে বাড়িটি মনুমেন্ট থেকে কত মিটার, এক সেকেন্ড, এখানে ভুল হলো একটু, 64 হবে, 64, ঠিক আছে। তো বাড়িটি মনুমেন্ট থেকে দেখো 16√3 মিটার দূরে আছে, এটা একটা আনসার,
ঠিক আছে, এবং অর্থাৎ বিসির যে মানটা, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার বাড়িটার যে হাইট, ওই মনুমেন্টের যে হাইট সি, তার একটা উত্তর, সেটা 64 মিটার। এটা একটা আনসার। ঠিক আছে, নেক্সট, দুটো স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। রিপিটেড কোশ্চেন, আগে সেটা ছিল সেম কোশ্চেন করেছি আমরা। দেখো মাধ্যমিকের কোশ্চেন কিন্তু এক্সপেক্টেড পেপার, তোমরা কিন্তু ভালো করে যদি করতে পারো একদম কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ঘনক আকৃতি, দেখো আর কিছু বলার দরকার নেই, সব কোশ্চেন, ওই কোশ্চেন আমি তো নেইনি কারণ রিপিট কোশ্চেন বলে। যাই হোক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 20 মিটার, উচ্চতা দেওয়া আছে 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? ওকে, একটা লম্ববৃত্তাকার ভূমিতলের ব্যাস দেওয়া আছে, একটা শঙ্কু, দেখো এটা একটা ধরো শঙ্কু, ঠিক আছে, এটা শঙ্কু। তো ভূমিতলের ব্যাস দেওয়া আছে 20, তার মানে ব্যাসার্ধ কত 10, উচ্চতা কত দেওয়া আছে 14। তো প্রত্যেক বর্গমিটার 1.5 টাকা পার্শ্বতল রং করতে, তো পার্শ্বতলের সূত্র কি হয়? পাই আর এল। আমাদের আর এর মান জানি, এলটাকে কোনোভাবে বের করতে পারলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, আর এর মান কত 10, এলটা কি করে পাবো? এল মানে দেখো দৈর্ঘ্য স্কোয়ার আর উচ্চতা স্কোয়ার করে, ভূমি স্কোয়ার আর উচ্চতা মানে ভূমির যেটা আর কি, মানে ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধ আর 14টার উচ্চতা যেটা, সেটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আমরা কি অতিভুজটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি এটা 14 স্কোয়ার যোগ 10 স্কোয়ার ইন্টু কত না 1.5 কারণ এটা করলে কি বেরোবে? টোটাল ক্ষেত্রফল বেরোবে। আর প্রত্যেক বর্গমিটারে খরচ হয় কত? 1.5, তাহলে এত বর্গমিটার খরচ হবে, এটা গুণ 1.5। ব্যাস, আর কিছু নেই, এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আচ্ছা, রুট ওভার 14 স্কোয়ার 10 স্কোয়ার যদি সিম্পলি আমরা ক্যালকুলেশন করি, কত আসবে বলো? 196, আর এখান থেকে আসবে 100, যোগ করলে আসবে 296। ঠিক আছে, তাই তো? 1 সেকেন্ড, 14 20 ভূমিতলের ব্যাস, এখানে কোশ্চেনটা মিস্টেক আছে, এটা 20, ভূমিতলের ব্যাস 20 হবে না। ঠিক আছে, আমি বই থেকে এটা চেক করছি, এটা ভূমিতলের ব্যাস কিন্তু 21, তোমরা একবার বই চেক করে নাও, এটা কিন্তু 21 আছে। ঠিক আছে, 21 আছে, 21। তাহলে এটা যদি 21 হয়, তাহলে এখানে কত হবে? এটা 21/2। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 21/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে হবে 21/2। 21/2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা সলভ করে নিই, আমরা দেখো উত্তরটা এখান থেকে ক্যালকুলেশন তোমরা করে নাও, করলে তোমরা উত্তরটা এখান থেকে পেয়ে যাবে 866। ঠিক আছে, 866.25 টাকা। ঠিক আছে, ব্যাস এইটুকুই সলভ করতে হবে তোমাদেরকে। ওকে, নেক্সট, 1 সেমি 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবারের জন্য। তাহলে যে নতুন গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা আর, নতুন গোলক যেটা তৈরি হচ্ছে, আর ওই গোলকের যে অন্তঃব্যাসার্ধ, ঠিক আছে, সেটা কি ধরে নিচ্ছি, তার থেকে 1 কম। দেখো 1 সেমি পুরু বলেছে, তোমরা সেটা থেকে 1 কম, তখন সেটা হবে r-1। এই লেখাগুলো আমি লিখছি না, লিখবে ধরি গোলকের ব্যাসার্ধ আর, আর একক বা আর সেমি আছে, এখানে সেমি আছে, তো আর সেমি। ঠিক আছে, ওই গোলকটার অন্তর্ব্যাসার্ধ দেখো 1 সেমি পুরু, অর্থাৎ এই যে গোলকটা তার বাইরে থেকে আর একটা থিকনেস রয়েছে, এরকম আরেকটা থিকনেস রয়েছে, তো সেটা হচ্ছে 1 সেমি মোটা, এটা হচ্ছে 1 সেমি মোটা। তাহলে সেটা কি 1 কম হবে, অন্তর্ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, এখান থেকে এটা বহির্ব্যাসার্ধ, আর অন্তর্ব্যাসার্ধ কি এইটা, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ, তার থেকে কি 1 কম, তো সেই জন্য r-1 সেমি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বলেছে কি, বলছে 1 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গুলোকে গলানো হচ্ছে, তার মানে এই দুজনের যে আয়তন, টোটাল যে আয়তনটা, সেটা এটার সঙ্গে সমান হবে। এখন এইটা শর্তানুসারে আমরা সমীকরণ লিখতে পারি, দেখো এরকম ভাবে যে 4/3 মানে বড়টার আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দেবো, তাহলে বাইরেটা পড়ে থাকবে, মানে এই অংশটুকু উপরে থাকবে, যেটা আমি মার্ক করছি, দেখো এইটুকু উপরে থাকবে। ঠিক আছে, এইটুকু উপরে থাকবে, পুরো বাইরেটা থেকে ভিতরেটা বাদ দিয়ে দিলে, তাহলে বাইরেটার আয়তন কত? 4/3 পাই আর কিউব, মাইনাস ভিতরটা কত? 4/3 পাই r-1 এর কিউব। তো এই যে গোলকটা তৈরি হচ্ছে, এটাই তো তার টোটাল আয়তন। এবং এই গোলকটা তৈরি হচ্ছে কিভাবে? 1 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্যের দুটো ব্যাসার্ধ বিশিষ্ট দুটো নিরেট গোলককে গলানো হচ্ছে। তো 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, হ্যাঁ কিনা? তার মানে এখানে 4/3 পাই 1 কিউব, এখানে হবে তোমার আর কিউব নাই 1 কিউব, ব্যাসার্ধ তোমার এখানে 1 আছে। খুব সমস্যা হচ্ছে এই পেনটার জন্য। ঠিক আছে, তো এখানে 1 কিউব, আর এখানে হচ্ছে 4/3 পাই 6 কিউব। ব্যাস, এটাই সমাধান। ঠিক আছে, এটাকেই সমাধান করতে হবে, করলে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই, দেখো হবে কি আর কিউব মাইনাস, দেখো 4/3 পাই কমন নিলাম, আর কিউব মাইনাস r-1
r মাইনাস 1 এর হোল কিউব, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি। এখান থেকে 4 3 পাই কমন নিয়ে নাও, 1 প্লাস 6 এর কিউব মানে 216, তাহলে 4 3 পাই এখান থেকে কেটে গেল, এখানে আর কিউব, ঠিক আছে, আর কিউব মাইনাস এর সূত্রে ভাঙলে কি হবে মাইনাস আর কিউব, এখানে হবে প্লাস 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1, আর এখানে হবে 217, ঠিক আছে। তো এটাকে এদিক ওদিক করে সলভ করে নাও, এটা কেটে যাচ্ছে, 3r স্কোয়ার মাইনাস 3r, আর এদিকে আসলে কত হবে মাইনাস 216 সমান 0। তো এটাকে 3 কমন এদিকে করে দিলে r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 সমান 0। তাহলে এখান থেকে আগে দুটো উৎপাদক পাবে, একটা r সমান পাবে তুমি 9, আর একটা r সমান পাবে কি মাইনাস 8। তো r সমান মাইনাস 8 এটা কি অগ্রাহ্য, কারণ দৈর্ঘ্য বা দূরত্ব বা এই ধরনের কিছু জিনিস ব্যাসার্ধ এগুলো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমাদের উত্তর কি এখানে r এর মান 9। তো বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, দেখো গোলকটি বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো সূত্র কি 4 পাই r স্কোয়ার, তো গোলকের বাইরের তলের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই এর মান 22/7, ঠিক আছে, r স্কোয়ার মানে 9 স্কোয়ার, 9 গুণ 9, তো এটাকে সলভ করে না উত্তর এসে যাবে 1018.28 বর্গ সেমি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে প্রাপ্ত ছাত্রছাত্রীদের গড় নির্ণয় করতে বলেছে, 10-এর কম 20-র কম এইভাবে সব দিয়েছে শ্রেণীগুলোকে, ঠিক আছে। তো আমরা এই 10-এর কম গড় নির্ণয়টা তুমি এমনিতেই করতে পারবে, আমি যে শ্রেণীটাকে কিভাবে তৈরি করছো সেটাকে দেখে দিচ্ছি, ঠিক আছে, কারণ গড় নির্ণয় ফর্মুলা সবার জন্য সমান, ঠিক আছে। প্রশ্ন আসছে এখান থেকে আমরা গড় নির্ণয় কি করে করব, দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে, প্রাপ্ত গড় নির্ণয় করো যদি তাদের, ঠিক আছে, তাদের প্রাপ্ত নম্বর ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নের উপায়, ঠিক আছে। আচ্ছা 10-এর কম, তো 10-এর কম আমরা লিখতে পারি 0 থেকে 10, 20-র কম মানে 10 থেকে 20, তাহলে এখানে 20 থেকে 30 উপরে শ্রেণী লিখে নেবে, 30 থেকে 40, 40 থেকে 50 এইভাবে হবে, ঠিক আছে, এই পর্যন্ত হবে। এখন 0 থেকে 10 মধ্যে দেখো 10-এর কম আছে 5 জন, তাহলে এখানে আমরা 5 লিখতে পারি। আচ্ছা 20-র কম আছে 9 জন, তার মধ্যে অলরেডি 10-এর কম হয়ে গেছে 5 জন, 0 থেকে 10-এর মধ্যে 5 জন চলে গেছে, তাহলে 20-র কম 9 জন বলেছে, তা 10-এর মধ্যে আছে 5 জন, তাহলে বাকি 4 জন নিশ্চয়ই এখানে আছে, তো কি করে পেলাম, এটা বিয়োগ করে পেলাম, অর্থাৎ 9 মাইনাস 5 করে পেলাম, বোঝা গেছে, 9 মাইনাস 5 করে পেলাম, দেখো 9 মাইনাস 5 সমান 4। নেক্সট কি হবে, 30-এর কম 17, তো 30-এর কম 17, তার মধ্যে অলরেডি 20-র কম 9 জন চলে গেছে, তার মানে 17 থেকে 9 বাদ, বাকি যারা থাকছে অর্থাৎ তোমার 8 জন তারা কিন্তু এর মধ্যে পড়ছে, তো সেই একই প্রসেস আমরা এবার করতে থাকবো, 29 বিয়োগ 17, তার মানে এখানে আসবে 12, তারপর আসবে কি 45 মাইনাস 29, তো এখানে আসবে তোমার কত, এখানে আসবে তোমার 26, তাই তো 26 সরি 16 10 মানে 16 আসছে, ক্লিয়ার, ব্যাস আমাদের কাজ শেষ, আর কিছু নেই। এবার আমাদের কল্পিত গড় কিছু একটা ধরে নেবো, কল্পিত গড় এখানে যেটা ধরে নাও, কল্পিত গড় কোনটা ধরা যায়, 20 থেকে 30-এর মধ্যে, তো 25টাকেই ধরা যায়, ঠিক আছে, কল্পিত গড় 25টা ধরা যায়। তো শ্রেণী আছে 5 15 5 সবকিছু ঠিকঠাক আছে, ওকে। নর্মাল গড়ের সূত্র দিয়ে, এখানে তো অন্য কিছু বলেনি, কল্পিত গড়ের কোনো কনসেপ্ট নেই, তো যখন এমনি বেসিক দিয়ে করে দাও, এটা শ্রেণী হয়ে গেল, এটা তোমার ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে গেল, এখন এটা এখন পরিসংখ্যা, এটা হচ্ছে তোমার fi, ঠিক আছে। এবার মধ্যম মানটা বের করে নাও, মধ্যম মানটাকে বের করে নাও, ঠিক আছে, মধ্যমান কি আসবে, এখান থেকে 5, এখানে 15 25, ঠিক আছে, এখানে 35, এখানে 45, তো এটাকে আমাদের xi বলবো। এবার সামেশন xi fi করবো, আচ্ছা আগে xi fi টা করে নাও, xi fi টা করে নাও, কি করবে গুণ করে করে বসিয়ে দেবো, তাই তো, তাহলে 5 5 25, 15 4 60, 25 8 200, এরভাবে সবকটাকে কন্টিনিউ করো, করার পর এখানে সামেশন xi fi করে নেবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তুমি সামেশন fi করে নেবে, ব্যাস, নেওয়ার পরে গড় বের করতে বলেছে, তাহলে গড় মানে যৌগিক গড় মানে x বার সমান করবে কি সামেশন xi fi বাই সামেশন fi করে দেবে, দিলে তোমরা এখান থেকে কিন্তু এর উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি আমি উত্তরটা করে দিচ্ছি, কারণ আমি তো সলভ করে রেখেছি এগুলো, 31.7 আসবে, তোমরা একটু আনসারটাকে চেক করে নেবে, ঠিক আছে। আচ্ছা এবার এই অঙ্কটা তোমাদের যদি বলে কল্পিত গড় পদ্ধতিতে করো কি ক্রম বিচ্যুতিতে করো, তো তার জন্য আলাদা প্রসেস রয়েছে, তো সেখানে উত্তর কিন্তু মোটামুটি সেমই আসবে, বাট দশমিকের পরে তোমার সংখ্যা কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, তো কোনো ব্যাপার নয়, তোমাকে যেহেতু এখানে কিছু বলে দেয়নি, তো ওই জন্য আমাদের কিন্তু উত্তর এখানে যা ইচ্ছা কিন্তু হতে পারে, ঠিক আছে, মানে আমি যে কোনো প্রসেস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে
পারি। ওকে, তো এরপর যে কোশ্চেনটা আছে দেখো, এই কোশ্চেনটা কতবার যে আমরা সলভ করেছি তার কোনো ঠিক নেই, তো এটাও রিপিটেড কোশ্চেন, ক্লিয়ার। আর এরপরে যেটা ছিল সেটাকে আমি নিইনি, তো সেটাও কিন্তু আমাদের কোশ্চেনটা কিন্তু রিপিট কোশ্চেন, ঠিক আছে, কারণ সেটাও আমরা অলরেডি করেছি, সংখ্যাগুরু মানের কোশ্চেন ছিল। ওকে, তো বাস এইটুকুই আজকের ভিডিওটা। শুধু আমি ভিডিওর এক্সট্রা কোশ্চেনগুলোকে নিয়ে লেন্দি করিনি। টেস্ট পেপার মানে তোমরা জানো যে মোটামুটিভাবে 5টা থেকে 10টা পেজ যদি তোমরা সলভ করতে পারো, ম্যাক্সিমাম কোশ্চেন তারপরে কিন্তু রিপিটেশন স্টার্ট হয়। তো সেটা হচ্ছে মানে ব্রড কোশ্চেনের কথা বলছি, শর্ট কোশ্চেনগুলো যার জন্য আমি পুরোটা সলভ করে দিই, আর ব্রড কোশ্চেন ম্যাক্সিমাম যেগুলো তোমাদের নতুন নতুন আসে সেগুলোকে সলভ করে দিই। যারা রেগুলার ক্লাস করো তাদের কাছে তো কোনো ব্যাপার নয়, কারণ তাদের কাছে প্রত্যেকটা কোশ্চেনই এতদিনে থেকে গেছে, প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু সলভ করেছি, কোনো কোশ্চেন ইগনোর করিনি, ঠিক আছে, যে কোশ্চেন নতুন সেই কোশ্চেনকে আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে, কিন্তু একই কোশ্চেন বারবার করে সময় নষ্টের কোনো মানে হয় না, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। নেক্সট পার্ট আমাদের আবারও আসবে, ঠিক আছে। আজকে যে আমরা পেজটা সলভ করলাম সেটা কি পেজ ছিল, সেটা একদম মানে ইম্পর্টেন্ট যে সেটটা আমি দিয়ে দিয়েছিলাম 698 নম্বর যে পেজটা, সেটাও কিন্তু তারই একটা অংশ, তো সেই জন্য আমি এটাকে করে দিলাম। তো ফটাফট প্রত্যেকে দেখে নাও, ঠিক আছে। কারোর কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং যারা এখনো পর্যন্ত এক্সাম বন্ধু চ্যানেলে যুক্ত হওনি, ঠিক আছে, তারা কিন্তু বলবো, রিকোয়েস্ট করছি তারা কিন্তু ফটাফট যুক্ত হও। ওখানে অনেক স্টুডেন্ট আছে যারা তাদের নিজেদের ডাউটগুলোকে জিজ্ঞাসা করে, তোমাদের মতো অনেক স্টুডেন্ট আছে তারা নিজেরাও সেই কোশ্চেনগুলোকে সলভ করে নেয়, আমিও সলভ করে দিই। তো একসঙ্গে একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট ওখানে আছে, তো কারো কিছু ডাউট থাকলে তোমরা কিন্তু ওখানে পোস্ট করতে পারো, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট রিলেটেড কিন্তু ওখানে তুমি পোস্ট করতে পারো, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু সেটাকে আনসারও করে দেয়, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, জয় হিন্দ, বন্দে মাতরম।